আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরো একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। উত্তরণ করতে আয়োজিত 45তম বিসিএস লিখিত ফুল কোর্সে। আজকে হচ্ছে যে আমাদের ইংরেজি ক্লাস, আমাদের লেকচার 2। আজকে ক্লাসে আপনাদের সাথে থাকবেন হচ্ছে যে আরাফাত ভাই এবং আব্দুল ভাইয়া। আহ, ভাইয়া অলরেডি আমাদের সাথে জয়েন দিয়েছেন। আশা করতেছি আজকের ক্লাসটা 2-3 মিনিটের ভিতরে আমরা শুরু করতে পারবো আর কি। অনেকে আপনারা জিজ্ঞেস করতেছিলেন যে ক্লাস কি শুরু হয়েছিল কিনা। এখনো ক্লাসটা হয় নাই আর কি। আমরা যেহেতু নামাজের সময় চলতেছিল, তাই নামাজের জন্য সবাই যাতে নামাজ অ্যাটেন্ড করে ক্লাসে জয়েন করতে পারে সেজন্য সময় দেওয়া হয়েছিল আর কি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালা- আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। জি ভাই, আমরা আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাসটা 2-1 মিনিটের ভেতরে শুরু হয়ে যাবে। স্ক্রিন ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি। আমি আরাফাত বলছি। আজকে Q&A তে আছি আপনাদের সাথে। আজকে কত নাম্বার ক্লাস আপনাদের ইংলিশ? যারা জয়েন করেছেন আমাকে শুনতে পাচ্ছেন? আজকে 2 নাম্বার ক্লাস। টপিক কি আজকের? টপিক কি আজকের ক্লাসের দেখেছেন আপনারা? জয়নিং সেন্টেন্স। আচ্ছা, লাস্ট ক্লাস কি ছিল? লাস্ট ক্লাস কি ছিল? ফার্স্ট লেকচারে কি ছিল টপিক? পার্ট অফ স্পিচ আবরার ভাইয়া নিয়েছিলেন?
আমি নিয়েছিলাম। ক্লিয়ার হয়েছিল জিনিসগুলো? কোনো কোয়েশ্চেন আছে লাস্ট ক্লাস রিলেটেড? ইন দ্য মিন টাইম ভাইয়া, শুরু করতে করতে যদি কারো কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে মানে কোনো রুলস রিলেটেড কোনো কোয়ারিজ যদি থাকে, সাপোজ কোনো একটা সিলেক্টিভ টপিকেই দেখা গেছে যে আপনার কন্টিনিউয়াসলি ভুল হচ্ছে, এরকম যদি হয়, ইন দ্যাট কেস আপনারা আজকে ক্লাসে কিউ&এ তে আমাকে কাইন্ডলি শেয়ার করবেন, আমি চেষ্টা করব জিনিসটা সলভ করানোর। ভাই, এফিক্স এর জন্য আপনাদের বইয়ের বাহিরে ভালো বুক কি? এফিক্স কি জিনিস, মানে প্রেফিক্স সাফিক্স এর কথা বলতেছেন ভাইয়া? এফিক্স জিনিসটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, রাকিব ভাইয়া কথা বলতে চাচ্ছেন, আমাকে একটা মিনিট সময় দেন, আমি কি করতেছি। আচ্ছা, রাকিব ভাই আপনি হ্যান্ড রেইজ করেন তো, আপনাকে পারমিশন দিচ্ছি। রাকিব, যিনি কথা বলতে চাচ্ছেন, আপনি কাইন্ডলি একটু হ্যান্ড রেইজ করেন। আচ্ছা ভাইয়া, স্ক্রিন যেহেতু চলে এসেছে, ভাইয়া ক্লাস নেবার জন্য রেডি হয়ে গেছে। রাকিব ভাইয়া, আপনার যে কোয়েশ্চেনটা আছে, আপনি যদি কথা বলতে চান তাহলে ক্লাস ব্রেকে বইলেন, আমি জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করব, অর এলস একদম লাস্টে বইলেন। হ্যাঁ, অলরেডি ক্লাসটা শুরু করতে লেট হয়ে গেছে, তো আমার মনে হয় ভাইয়া শুরু করতে পারে। ভাইয়া আসসালামু আলাইকুম। আবরার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আরাফাত ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার কি অবস্থা ভাই? জি ভাই, আপনি অনুমতি, জি ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনি অনুমতি দিলে আমি শুরু করতে পারি ভাই ক্লাসটা। ডেফিনেটলি ভাই, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি জি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের উত্তরণ কর্তৃক আয়োজিত বিসিএস লিখিত ফুল কোর্সের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভোকালে আছে আমি আবরার, আর কিউএনএ তে আছে আপনাদের প্রিয় আরাফাত ভাই। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে আছে কনস্ট্রাক্টিং ফ্রেজেস এন্ড ক্লজেস, joining sentences with relative pronouns and conjunctions, integrating linkers, sentence runnouts. তো আপনাদের সাথে যদি এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে যাই, প্রতিটা টপিকে আসলে একটু গ্রামার রিলেটেড। এখন আপনি বলতে পারেন যে ভাই এই যে কনস্ট্রাক্টিভ প্রেজেন্ট ক্লজেস, তারপরে এগুলো আমরা কেন পড়ব? একটা বড় কারণ আপনারা অলরেডি জানেন যে বিসিএস রিটেনে যে সকল আইটেম গুলো রাইটিং পার্টে আসে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের সেন্টেন্স বানাইতে হবে। এর বাইরে মাঝে মাঝে হচ্ছে আমাদের সেন্টেন্স রানআউটস থেকে প্রশ্ন আসতে দেখা গেছে, লিঙ্কার্স থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। সো এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। কিছু নিয়ম কানুন অল্প স্বল্পর ভিতরে আমরা জানবো, আর তার বাইরে আমরা যখন একটা জিনিসকে প্যারাগ্রাফ গুলাকে বা এসে গুলাকে যখন আমরা লিখতে যাব, তখন এখান থেকে কিছু ইউজফুল সাইড আছে যেগুলো আমি আপনাদেরকে বলে দিব, আপনারা সেগুলো ইন্টিগ্রেট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আশা করি ইংরেজি শিক্ষকরা আপনার খাতাটা পছন্দ করবেন এবং এই কারণে আপনি আগের চেয়ে বেশি ভালো মার্কস পেতে পারেন। তাহলে আসেন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে ক্লজেস। আপনারা ফ্রেজ এবং ক্লজ নিশ্চয়ই প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা পড়ে আসছেন। আপনাদের কি মনে আছে ফ্রেজ এবং ক্লজ, নাকি একটু একটু কম মনে আছে? জানাতে পারবেন একটু কতটুকু মনে আছে, কতটুকু ভুলে গেছেন? কোন অংশ আলোচনা করা থাকলে সেটা নিয়ে একটু বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা জানি ক্লজ গুলো হচ্ছে ফাইনাইট ভার্বের সমন্বয়ে তৈরি হয়, দেখতে অনেকটা সেন্টেন্সের মতো, কিন্তু সেগুলো আসলে পার্ট অফ এ সেন্টেন্স, তাই না? এবং আমরা জানি ক্লজ হচ্ছে প্রধানত দুই প্রকার হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই আলোচনাটুকু কি মনে আছে আপনাদের? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, আমরা এগুলো কিন্তু সবাই প্রিলিতে পড়েছি, প্রিলিতে প্রায়ই আসতো 2 দিন পর পর। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবার মনে আছে আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা এটা পারেন, তাহলে আমি এই অংশটাই কথা বলে খুব বেশি সময় নষ্ট করার চেষ্টা করতে যাচ্ছি না। আচ্ছা, এখন আমাদের যে ফ্রেজ জিনিসটা আছে, ফ্রেজ শব্দটার সাথে তাহলে আপনারা কয়জন পরিচিত?
শ্রমিক প্রশ্ন করেছেন কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট কি সেম? শ্রমিক না, কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট সেম না। কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ গুলো হয় সাবঅর্ডিনেট এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ গুলো হয় কোঅর্ডিনেট। কম্পাউন্ড সেন্টেন্সে আপনি এন্ড এর পরে, বাট এর পরে, অর এর পরে যেগুলো দেখতে পান এগুলো সব কোঅর্ডিনেট, এবং ইফ এর পরে, তারপরে ডাব্লিউএইচ এর পরে কিংবা দো এর পরে যেগুলো দেখতে পান এগুলো সাবঅর্ডিনেট। শ্রমিক বুঝতে পেরেছেন? আচ্ছা, ফ্রেজ জিনিসটা মনে আছে? ফ্রেজ, আমরা কি ফ্রেজের প্রকারভেদ করেছি? আচ্ছা, ফ্রেজে কি হয়? ক্লজে আমাদের ভার্ব থাকে, ফ্রেজে আমি লিখে দিচ্ছি ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। যখন কোনো ফাইনাইট ভার্ব থাকে না তখন অনেকগুলো শব্দ যদি সেখানে থাকে তাহলে সেটাকে আমরা ফ্রেজ বলি। যেমন ধরেন ডিউরিং দ্য ডে, এখানে একাধিক শব্দ আছে কিন্তু এর কোনোটাই ভার্ব না, কাজে এটা একটা ফ্রেজ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের এই অংশগুলো আসলে পরীক্ষার জন্য লাগে না, আমি একটু দেখাই আপনাদেরকে কোথা থেকে লাগবে। ক্লাসিফিকেশন অফ ক্লজেস, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটা প্রকারভেদ: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। জাস্ট ফ্রম প্রিলিমিনারি পড়াশোনা। আচ্ছা, এখন আসলে আমরা একটু প্রিন্সিপাল ক্লজের এক্সাম্পলটা আমরা জানি যে নরমালি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন ভার্ব। তো একটা জিনিস কথার কথা একটু বলি, সেটা হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে বিগত বিসিএস এ প্রশ্ন আসছে। আপনারা কি বিসিএস এর প্রশ্নগুলো দেখছেন? যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে হয় তাহলে ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্য কি? ক্লজ অনেকগুলো ভাবে গঠন করা যায়। প্রিন্সিপাল ক্লজের অপর নাম হচ্ছে মেইন ক্লজ, এটার অপর নাম মেইন ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে কয়েকভাবে সেন্টেন্স গঠন করা যেতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট মিলে একটা সেন্টেন্স। এর বাইরে আর কোনোভাবে কি গঠন করা যেতে পারে? ডিপেন্ডেন্ট প্লাস ডিপেন্ডেন্টের সম্ভব? ডিপেন্ডেন্ট প্লাস ডিপেন্ডেন্ট, শুধু ডিপেন্ডেন্ট সম্ভব না, কারণ আমরা বলছি শুধু ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা গঠন দেখেন, একটা মাত্র ক্লজে এটার গঠন, সুতরাং এটা অনেক সিম্পল, বাংলায় যাকে বলা হয় সরল বাক্য। এটার অবস্থা দেখেন, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, দুইটা দুই রকমের, তাহলে তার অবস্থা কি? ভেরি কমপ্লেক্স। তাই বাংলায় একে বলা হয় জটিল বাক্য, কারণ তার দুইটা দুই রকম। এই জিনিসটা জটিল না, দুইটা দুই রকম, তাহলে এটাই হচ্ছে জটিল বাক্য। এবং এই পাশে দেখেন একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট, আমরা জানি একই ধরনের একাধিক এলিমেন্ট যুক্ত হলে তাকে বলা হয় যৌগ বা কম্পাউন্ড, তাহলে এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পেলাম, তার বেসিসে আমরা ক্লজের নামকরণ করছি। কম্পাউন্ড সেন্টেন্সের এই ক্লজটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সো কোঅর্ডিনেট ক্লজ এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং সিম্পল সেন্টেন্সের এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকেও কোনো কোনো ব্যাকরণবিদ প্রিন্সিপাল ক্লজ বলেছেন। তবে মোটা দাগে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে প্রিন্সিপাল ক্লজ কোন বাক্যে থাকে, আমরা উত্তর দেব কমপ্লেক্স সেন্টেন্স। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে দেখেন, আপনাদের বাংলা ব্যাকরণেও আপনারা জানেন সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য এবং বাক্যর মধ্যে থেকে প্রশ্ন আসে, তাই না? যৌগিক বাক্য থেকে প্রশ্ন আসে, তাই না? তাহলে দেখেন, আমরা যে জটিল বা মিশ্র বাক্য বলি, কেন এটাকে জটিল বা মিশ্র বাক্য বলি, বুঝে গেছে? দেখেন তো, এটার মধ্যে মিশ্রণ না, দুইটা জিনিসের মিশ্রণ না, মনে থাকবে? তুই ইয়েস নো ভেরি গুড বলেন তো। বুঝে থাকলে ইয়েস, না বুঝে থাকলে নো, এবং ভালো লেগে থাকলে ভেরি গুড বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, এখন আসেন আমরা আমরা এই অংশটা একটু দেখি। এই অংশটা ধরেন, আমি যদি এখন একটা বাক্য লিখি, if you come I will go, এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ কাম অংশটা সে চাইলে একা স্বাধীন হতে পারে না, কাজেই সে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ইফ ইউ কামটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর আই উইল গোটা হচ্ছে এই অংশটা, সে চাইলেই কিন্তু স্বাধীন একটা অংশ হিসেবে কাজ করতে পারে, কাজে তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ কি এবং সাবঅর্ডিনেট ক্লজ কি এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা,
ইমেল বলছেন, ইমেল বলতেছেন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ইজ ইট কমপ্লেক্স অর কম্পাউন্ড? আচ্ছা ঠিক আছে, আসেন আমরা একটু যাচাই করি এটা কমপ্লেক্স না কম্পাউন্ড। আপনার প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দিচ্ছি। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড। এই তো, এটাই হচ্ছে আমার বাক্য। দ্য ট্রেন থাকুক বা না থাকুক, দ্য আনসার ইজ সেম। তাহলে এখন এটাকে আমরা দুইটা ক্লজে আগে ভাগ করে ফেলবো। তাহলে আমার প্রথম ক্লজ হচ্ছে ওয়াক ফাস্ট, এইটা, এবং আমরা জানি যে জায়গা থেকে কনজাংশনটা থাকে সেখান থেকে আরেকটা ক্লজ শুরু হয়, কাজে দ্বিতীয় ক্লজে শুরু হয়েছে এখান থেকে, সো এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ। তাহলে এখন এই হচ্ছে আমরা দুইটা মার্ক করলাম। এখন এখানে ক্লজ মার্কার কোনটা? ক্লজ মার্কার হচ্ছে লেস্ট। লেস্ট কি কোনো ফ্যান বয়েজ এর মধ্যে আছে? ফ্যান বয়েজ এর মধ্যে পড়ে? ফ্যান বয়েজ, ফ্যান বয়েজে কি কি আছে? ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই কয়টার একটাতেও পড়ে না, কাজেই লেস্ট কম্পাউন্ড সেন্টেন্স না। ঠিক আছে, যদি ফ্যান বয়েজ এর মধ্যে পড়তো জিনিসটা তাহলে সেটা হতো কম্পাউন্ড। যেহেতু সে কম্পাউন্ডের মধ্যে পড়ে নাই, তাহলে সে চলে যাবে কোথায়? কমপ্লেক্স। বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন, ভালো লেগে থাকলে ভেরি গুড বলেন। ফ্যান বয়েজ হচ্ছে আপনার সাতটা কনজাংশন যারা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। আমি লিখে দিচ্ছি সেই সাতটা কনজাংশন কি কি, যারা যারা জানেন না আমি সমস্যা আমি লিখে দিচ্ছি, ফ্যান বয়েজ লিখে দিচ্ছি। এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে এন্ড, এনতে হচ্ছে নট, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে সো। সো দেয়ার আর 7 conjunctions. এই 7টা conjunction, only these 7 can produce a compound sentence. বুঝে গেছে? আচ্ছা, সো তাহলে ফ্যান বয়েজটা কি আমরা জেনে গেলাম। এখন আসেন তারপরে আমরা পরের অংশটাই যাই। ওকে, এর বাইরে কি ভাইয়া আর কোনোভাবে নট অনলি বাটলস এর মধ্যে কি বাট নাই? রহিম ভাই, নট অনলি বাটলস এর মধ্যে কি বাট আছে না নাই? বুঝে গেছে কথা, বাট কিন্তু আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আদারওয়াইজ কিন্তু কোনো কনজাংশন না, আদারওয়াইজ কিন্তু এক ধরনের অ্যাডভার্ব। ঠিক আছে, এই যে অর আছে, বুঝতে পারছেন? অরটা হচ্ছে কনজাংশন, আদারওয়াইজটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, আর কোনোভাবে কি হয় না, আরেকটা ভাবে হয় কম্পাউন্ড সেন্টেন্স, সেটা হচ্ছে সেমিকোলনের মাধ্যমে। অনেক সময় কোনো কনজাংশন বসে না, মাঝখানে সেমিকোলন দিয়ে লেখা হয়, সেমিকোলন দিয়েও কম্পাউন্ড সেন্টেন্স লেখা যায়। ঠিক আছে, লেস্টের মিনিং কি বুঝায় এটা আমাদের দেখার বিষয় না লুব্ধক ভাই, আমাদের কাজ হচ্ছে লেস্ট কোন ক্যাটাগরি এটা বুঝা। যেমন ধরেন অলদো এর মিনিং তো বাট দেয়, অলদো এর মিনিং আর বাটের মিনিং তো সেম। এখন তাহলে অলদো থাকলে তো কমপ্লেক্স, বাট থাকলে তো কম্পাউন্ড। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, আসেন তাহলে আমরা তারপরেরটাই যাই। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ গঠন হয় কত রকম ক্লজ মার্কার দিয়ে? অনেকগুলা ক্লজ মার্কার দিয়ে। আসেন আমরা ক্লজ মার্কার গুলা কি কি দেখি। এজ ইফ, এজ দো, এজ মাচ এজ ফার এজ, যত রকমের এজ আছে, যত রকমের ইফ আছে, যেমন এজ ইফ হতে পারে, ইভেন ইফ হতে পারে, শুধু ইফ হতে পারে। যত রকমের সো আছে, যেমন সো দ্যাট হতে পারে, তারপরে হচ্ছে আপনার সো প্লাস এজেক্টিভ প্লাস দ্যাট হতে পারে, সো লং অ্যাজ হতে পারে,
অনেক কিছু হতে পারে। যত রকমের রিজন বোঝানোর মতো বিকজ এর যত রকমের ধরন আছে, বিকজ হতে পারে, সিন্স হতে পারে, ঠিক আছে, এগুলো সবকিছু। তারপর যত রকমের দ্যাট আছে, যত রকমের WH আছে, যত রকমের আপনার ইয়া আছে, যেমন আন আছে, আনটিল বা আনলেস, এরা সবাই কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। মনে থাকবে না থাকবে না? মনে থাকবে না থাকবে না? একটু ইয়েস নো ভেরি গুড বলেন। বিফোর হতে পারে, আফটারও হতে পারে। বিফোর অর আফটার। মুদ্রা কথা একদম একদম সোজা কথা হচ্ছে, ফ্যান বয়েস ছাড়া অন্য যে সকল কনজাংশন গুলা সেন্টেন্সে আসে তার সবগুলাই কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। আমি আরেকবার রিপিট করি, ফ্যান বয়েস ছাড়া আর বাকি সকল কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্স বা সাবঅর্ডিনেট ক্লজের জন্ম দেয়। এই কথাটা কি মনে থাকবে না থাকবে না? ফ্যান বয়েস ছাড়া বাকি সকল প্রকার কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজের বা কমপ্লেক্স সেন্টেন্সের জন্ম দেয়। ক্লিয়ার? ওই একটু জোরে সোরে ইয়েস নো ভেরি গুড বলেন তো, ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি মনে থাকে তাহলে ইয়েস, যদি মনে না থাকে নো, আর যদি মনে হয় যে বেশি ভালো লাগছে তাহলে বলবেন ভেরি গুড। কে কি বলবেন সেটা শুনে শুনে বুঝবেন, ঠিক আছে? কে জানি কি একটা মেসেজ পাঠাইছি, ইয়েস নো ভেরি গুড এর বন্যায় ভেসে গেছে অন্যায়, দেখি কি অন্যায় ছিল এটা। সো কি কমপ্লেক্স কম্পাউন্ড দুই জায়গায় থাকে? সো কম্পাউন্ডে কিভাবে থাকে? সো দ্যাট গুলা থাকে, ঠিক আছে, শুধু সো অ্যাডভার্ব হিসেবে বসে, কনজাংশন হয় না তো ইউজুয়ালি। ও আচ্ছা, ওই যে ফ্যান বয়েজ এর সো, ফ্যান বয়েজ এর সো, হ্যাঁ দুইটাতেই থাকে। শুনেন ভাই, যখন সে এখানে আসে তখন সো সাথে অন্য কিছু নিয়ে আসে, যেমন ধরুন সো দ্যাট, সাথে করে সে দ্যাটকে নিয়ে আসছে। সো মাছ, সাথে করে সে মাছকে নিয়ে আসছে, শুধু সো না। এখন বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, সো লং অ্যাজ, আপনি দেন সো লং অ্যাজ, সাথে করে সে অ্যাজ কে নিয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা সামনের দিকে আগাই। ওকে, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? ফ্যান বয়েজ দ্বারা যুক্ত সবকিছুই কোঅর্ডিনেট ক্লজ। ফ্যান বয়েজ দ্বারা যুক্ত সবগুলাই কোঅর্ডিনেট ক্লজ। এন্ড, বাট, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি, বাট অলসো, ফর। আমরা আদারওয়াইজটাকে সহজে ব্যবহার করি না, আমরা এই জায়গায় অর দেই এবং আদারওয়াইজকে সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। এটা হচ্ছে নর্মালি ইংলিশে ব্যবহার করার একটা উপায়। হ্যাঁ, এটার সাথে সোটাও আছে। আচ্ছা, ওকে, এখন আসে নাউন ক্লজ। নাউন ক্লজ কি? নাউন ক্লজ চেনার উপায় হচ্ছে ইট দিয়ে এটাকে সাবস্টিটিউট করা যায়। যেমন ধরেন এখানে when he will arrive কি ইট বসান, ইট ইজ আনসার্টেন, পুরাটা নাউন হিসেবে কাজ করতে থাকে। টেকনিকটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? একটু বলেন তো, 1 নাম্বার টেকনিকটা কি বুঝছেন? এই টেকনিকটা, ইট বসানোর টেকনিকটা, এই পুরা ক্লজটাকে টার্গেট করবেন করে ইট বসাবেন, ইট ইজ আনসার্টেন, দেখবেন মিলে যাবে, তার মানে এটা নাউন ক্লজ। আসেন আমরা 2 নাম্বারটা দেখি। আই নো হোয়ার হি লিভস, তাহলে এই হোয়ার হি লিভসটাকে মার্ক করেন, এখানে ইট বসান। আই নো ইট মিলছে কি মিলে নাই? উত্তর করেন। মিলছে, তার মানে এটা নাউন ক্লজ। বুঝে গেছে? ওকে, আসেন তারপরেরটাই যাই। প্রিপোজিশন। আচ্ছা, দেয়ার ইজ মাচ ট্রুথ ইন ইট, মিলছে কি মিলে নাই? এটার মধ্যে যথেষ্ট সত্য আছে, মিলছে কি মিলে নাই? ঠিক, দেয়ার ইজ মাচ ট্রুথ ইন ইট, মিলছে? মিলছে, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে চলে গেল। আসেন টু বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, দিস ইজ ইট, এটাই এটা, মিলছে না মিলে নাই? মিলছে, ঠিক আছে। সো এটাও নাউন ক্লজ। যে যে জায়গায় প্রোনাউন বসাইলে যতক্ষণ পর্যন্ত মিলতে থাকবে তার সবগুলো নাউন ক্লজ। আসেন দেখি, ইউ ক্যান টেল মি ইট, তুমি আমাকে এটা বলতে পারো, মিলছে কি মিলে নাই? ইয়েস, এটাও মিলছে, মিলে গেল। আই হ্যাভেন্ট হার্ড দ্য নিউজ দ্যাট হি হ্যাজ রিজাইন, এইটাতে আইসা দেখবেন ইট দিয়ে মিলতেছে না, মনে হয় জানি মিলে না, তাই না? আচ্ছা, এখন এই ঘটনা একটু বুঝাই। যখন এই নাউনটা
এই নাউনটা আর এই ক্লজটা একই জিনিসকে নির্দেশ করে, একই জিনিসকে নির্দেশ করে, তখন কি সে মডিফিকেশন নাকি অ্যাপোজিটিভ? বলেন তো দ্রুত। একই জিনিসকে নির্দেশ করলে সে কি মডিফিকেশন হয় নাকি অ্যাপোজিটিভ হয়? তখন সে অ্যাপোজিটিভ হয়। আচ্ছা, তাহলে তো সে তো মডিফিকেশন না, তাই না? আমি দুই পাশে দুইটা লিখি, লিখি মডিফিকেশন, এপাশে লিখি অ্যাপোজিটিভ। তাহলে মডিফিকেশন হইলে সে হইতে অ্যাডজেক্টিভ, যেহেতু সে মডিফিকেশন না, সে তো অ্যাপোজিটিভ, তাহলে সে কি হবে? নাউন। কি কথা কি বুঝা গেছে না যায় নাই? বুঝতে থাকলে ইয়েস নো ভেরি গুড বলেন তো একটু। দুইটা যখন একই জিনিস রিপিট করা হয়, যেমন এই যে তার রেজিগনেশনটাই তো নিউজ, এটা কিন্তু মডিফিকেশন না। বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিয়ে যারা একটু বেশি কনফিউজ যে ভাইয়া এটা মাথার মধ্যে ঢুকে না, তারা বাদ দিয়ে দেন, সমস্যা নেই। সব যে জানা লাগবে এরকম কোনো কথা নেই। অ্যাপোজিশন বিষয়টা বুঝতে পারিনি। আচ্ছা, অ্যাপোজিশন জিনিসটাকে একদম সংক্ষেপ করে দেখাই। হ্যাঁ, আগে একদম সিম্পলি দেখেন, বেশি পেঁচাল লাগিয়ে বাদ দেন, অ্যাপোজিশন না জানলেও চলবে, কোনো অসুবিধা নেই। অ্যাপোজিশন থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি বিসিএস এবং আসবেও না। তারপর একটু দেখেন, আলেকজান্ডার দ্য কিং অফ মেসিডোনিয়া, আবার কমা, কনকোয়ার্ড ইট। এখন দেখেন, আলেকজান্ডার আর কিং অফ মেসিডোনিয়া কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? যারা বুঝেন নাই তারা শুধু বলবেন, বাকিদের বলার দরকার নেই, ঠিক আছে? তারা একই ব্যক্তি। যখন দুইটা একই জিনিস থাকে তখন আমরা সেটাকে মডিফিকেশন বলি না। মডিফিকেশন হচ্ছে এক্সট্রা তথ্য। অ্যাডজেক্টিভ গুলা কি নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় না? হ্যাঁ, কিন্তু অ্যাপোজিটিভ গুলা বিকল্প পরিচয় দেয়। মডিফিকেশন অতিরিক্ত তথ্য দেয়, কিন্তু অ্যাপোজিটিভ বিকল্প পরিচয় দেয়। এই কথাটা কি বুঝা গেছে? যদি বুঝে থাকেন ইয়েস নো ভেরি গুড বলেন। আমি আরেকবার রিপিট করতেছি, মডিফিকেশন অতিরিক্ত তথ্য দেয় আর অ্যাপোজিটিভ বিকল্প একটা পরিচয় দেয়। আচ্ছা, এটাকে আমরা বুঝলাম। তাহলে এখন এখানে তাকান, এই যে দ্য কিং অফ মেসিডোনিয়াটা বললাম, এইটা বেসিক্যালি একটা নাউন ফ্রেজ, নট অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে এটাকে আপনি আলেকজান্ডারের মডিফাইড মনে করার কোনো কারণ নেই, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ যেটা আলেকজান্ডারের মতোই ঘটনা। ঠিক আছে, এখন এটা যে নাউন ফ্রেজ তার কি প্রুফ আছে আমাদের কাছে? এটা যে একটা নাউন, এটার মতোই এক্স্যাক্টলি সেম যে একটা নাউন, তার কি প্রুফ আছে বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন অ্যাপোজিশনের প্রুফটা কোথায়? সেন্টেন্সটাকে দুই ভাবে বলা যায়, আলেকজান্ডার কনকোয়ার্ড ইট, দ্য কিং অফ মেসিডোনিয়া কনকোয়ার্ড ইট। দুইটা দিয়ে একই বাক্য, এক্স্যাক্টলি সেম বাক্য বের হয়ে আসে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? বুঝে থাকলে ইয়েস নো ভেরি গুড বলেন। আলেকজান্ডার কনকোয়ার্ড ইট, দ্য কিং অফ মেসিডোনিয়া কনকোয়ার্ড ইট, দুইটা দিয়ে একই ব্যক্তি, একই ইনসিডেন্ট, সবকিছু একই জিনিস বোঝায়। তার মানে আমরা বুঝলাম এটা মডিফিকেশন না, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, আমরা মনে হয় অ্যাপোজিটিভের বেসিকটা বুঝতে পারছি। এখন আসেন এই বাক্যটাকে আমরা পড়ি। এভাবে পড়েন, আই হ্যাভেন হার্ড দ্য নিউজ, আই হ্যাভেন হার্ড দ্যাট হি হ্যাজ রিজাইন। দুইটাকে একই রকম ভাবে পড়া যায় কিনা? সে যে রিজাইন করছে এটাই হলো নিউজ। আমি বলছি আমি এই নিউজটা শুনি নাই, কোন নিউজটা? সে যে রিজাইন করছে, যেটা নিউজ সেটাই হচ্ছে সে যে রিজাইন করছে। তার মানে আই হ্যাভেন্ট হার্ড এর এখানে যেমন দুইটা সাবজেক্ট ছিল, আলেকজান্ডার এবং দ্য কিং অফ মেসিডোনিয়া, মনে হচ্ছে দুইটা সাবজেক্ট দিয়ে হয়। ঠিক সেম দেখবেন দুইটা অবজেক্ট দিয়ে এই বাক্যটা হয়, দ্য নিউজ দেওয়া হয়, দ্যাট হি হ্যাজ রিজাইন দিয়েও বাক্যটা। I haven't heard that he has resigned, I haven't heard the news. Concept clear? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে বলুন। ওকে, ঠিক আছে, আশা করি আপনার সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যদি কেউ না বুঝেন, মনে একটু কঠিন লাগে, মাথা থেকে ডিলিট করে দেন, ইগনোর করেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। টুকটাক কিছু টপিক ইগনোর করলে কিছু যায় আসে না। ছোটবেলা থেকে আমরা এরকম
আজীবন ইগনোর করে আসছি এরকম একটা টপিকের নাম কি, কে বলতে পারবেন? একটা হলো প্রিপোজিশন আর একটা হলো ভোকাবুলারি, ছোটবেলা থেকে আমরা ইগনোর করে আসছি। ঠিক ভুল বলছি? কয়জন পড়ছেন প্রিপোজিশন মুখস্থ? আপনি জানেন আপনার প্রত্যেক পরীক্ষায় প্রিপোজিশন আসবে, এসএসসি পরীক্ষায় আসবে, এইচএসসি পরীক্ষায় আসবে, ভর্তি পরীক্ষায় আসবে, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসবে, সব জায়গায় প্রিপোজিশন আসবে। স্টিল আমরা প্রিপোজিশন মুখস্থ করি না। ঠিক আছে? তুষার জিজ্ঞেস করছেন মডিফিকেশন কি আলাদা ইনপু দেয় কিনা? জি ভাই, মডিফিকেশন আলাদা ইনপু দেয়। ঠিক আছে? হ্যাঁ, ওকে। সো এত কিছু যখন জীবনে, এত ইম্পর্টেন্ট টপিক যখন ইগনোর করে আসতে পারছেন, একটা দুইটা ইগনোর করে দিতে পারবো। ওই যে থ্রি ইডিয়টস দেখছেন? থ্রি ইডিয়টস মুভিটা, থ্রি ইডিয়টস মুভিটা দেখছেন? ওটার মধ্যে হচ্ছে ফারহান আর রাজু গাড়ি চালায়, চাতুর দুনিয়ার কথা বলে, তখন ফারহান রাজুরে বলে ইগনোর কর, ইগনোর কর। ঠিক আছে? সিনটা মনে আছে? তো এরকম যারা এখন পজিশন বুঝতেছেন না, তারা হচ্ছে ইগনোর করেন, ইগনোর করেন। ঠিক আছে? হ্যাঁ, পারা নাইট্রেট আর হচ্ছে প্রি রাজুলাইজেশন মুখস্থ করছে দেখি অনেক। আপনাদের জন্য একটা কুইজ ধরে দেখি, বলতে পারবেন? সিরিয়াসে আমির খান, ফারহান এবং রাজু কোন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র থাকে? কোন ডিপার্টমেন্টের ছাত্র থাকে? অনেকেই পারছে দেখা যায়, মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র থাকে। মেকানিক্যালের, হ্যাঁ। ঠিক আছে, আসেন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যখন একটা সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডজেক্টিভ হিসেবে থাকে। ঠিক আছে? আসেন, মডিফিকেশনটা কি, কিভাবে ঘটে একটু দেখেন। দ্য বয় who drew this painting is our student. এখানে দেখেন, এই যে হু দিয়ে আমি কাকে নির্দেশ করতেছি, কে বলতে পারবেন? কাকে নির্দেশ করতেছি? বয়। আচ্ছা, এই বয়টা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? বয়টা হচ্ছে একটা নাউন। তাহলে এই হু দিয়ে শুরু হওয়া বাকি অংশটা বয়ের মডিফায়ার না? হু ড্র দিস পেন্টিং, এটা কি এই বয়ের মডিফায়ার। যেহেতু মডিফায়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা কি বুঝে গেছে না যায় নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন, বেশি ভালো মতো বুঝে থাকলে ভেরি গুড বলেন। এটা অ্যাপোজিশন হয় না? না, অ্যাপোজিশনটা দ্যাট দিয়ে হবে, কোনোদিনই হু দিয়ে হবে না। বুঝতে পারছেন? অ্যাপোজিশন হইলে দ্যাট দিয়েই হবে, আর কিছু দিয়ে হবে না। মডিফায়ার এবং অ্যাপোজিটিভ একসাথে আসে না, আমি দেখি নাই খুব আসলে। ঠিক আছে? বুঝতে পারছেন নাদিম? আচ্ছা, ঠিক আছে, আরেকটা বাক্য দিতে বলতেছি। কে লিখছে আবার এখানে, কি লিখছে? হ্যাঁ, ইতু দুইটা দিয়েই তো হয়, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কি দ্যাট আছে? আগেরটা কিন্তু দ্যাট ছিল ইতু, এটাতে কিন্তু দ্যাট নাই। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, আসেন আমি আরেকটা জিনিস দেখ। আই আচ্ছা, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এটা একটু পরে দেখাচ্ছি, আগে এটা এটা একটু দেখাই। আই টুক মেডিসিন which is imported from Delhi. এখন দেখেন, এখানে মেডিসিনটা কি? নাউন। এই হুইচটা এই মেডিসিনকে নির্দেশ করতেছে।
তাহলে এই মেডিসিনের বৈশিষ্ট্য কি? এই মেডিসিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে দিল্লি থেকে ইম্পোর্ট করা। বুঝে গেছে? অ্যাডজেক্টিভ ক্লজকে একজন একটা জিনিস দেখতে চেয়েছেন, আমি দেখাইলাম। বুঝছেন না বুঝেন নাই? যারা এখনো কনফিউজ তাদেরকে একটা জিনিস বলে শুনেন, দ্যাট আর হুইচ কি একটার জায়গায় আরেকটা ব্যবহার করা যায়? কি মনে হয় আপনাদের? সব সময় যায় না, কিছু কিছুতে যেতে পারে কিন্তু সব সময় যায় না। দ্যাট আর হুইচ এর মধ্যে অনেক ডিফারেন্স আছে, মনে থাকবে? যেমন দেখেন, হুইচ সবসময় বস্তুকেই নির্দেশ করে, কিন্তু দ্যাট কিন্তু ব্যক্তিকেও নির্দেশ করতে পারে। দ্যাট ব্যক্তিকেও নির্দেশ করে, দ্যাট বস্তুকে নির্দেশ করে, কিন্তু হুইচ কখনো ব্যক্তিকে নির্দেশ করে না। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আবার আপনারা রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ ক্লজের নাম শুনছেন? রেস্ট্রিকটিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ শুনেন নাই না? আচ্ছা, এটা আমাদের দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ। আপনাদেরকে কি এই জিনিসটা দেখাবো নাকি ইগনোর করবো? এগুলো পরীক্ষায় কিন্তু আসবে না। আপনারা কি দেখতে চান? না দেখতে চান সমস্যা নেই, এগুলো পরীক্ষায় আসে না। ঠিক আছে? আচ্ছা, অর্ধেক বলতেছে দেখান, অর্ধেক বলতেছে ভাই ইগনোর। আচ্ছা, সংক্ষেপে দেখাবো? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি 1 মিনিটের মধ্যে দেখাই দিচ্ছি। ঠিক আছে, উত্তলা হওয়ার দরকার নেই, আমি 1 মিনিটের মধ্যে দেখাই দিচ্ছি। যাদের ইচ্ছা নেই তারা চাইলে ইগনোর করতে পারেন, সমস্যা নেই। আপনারা 1 মিনিটের বিরতি নিয়ে নেন, আমি একটু ওনাদেরকে দেখাই দিচ্ছি। আমি দেখতেছি। সেটা আমি একটু দেখাই। প্রথমটা হচ্ছে রেস্ট্রিক্টিভ। রেস্ট্রিক্টিভে দেখলাম the man who lives next door won the lottery. এবার নন রেস্ট্রিক্টিভ। টিম স্মিথ, comma, who lives next door won the lottery. এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? কে বলতে পারবেন, কে বলতে পারবেন না? কমা একটা ব্যাপার আছে, একটা হচ্ছে মডিফায়ার, একটা হচ্ছে অ্যাপোজিটিভ, তাই না? একটা হচ্ছে মডিফায়ার আর একটা অ্যাপোজিটিভ। এম আই রাইট নাকি রং? দেখেন, দ্বিতীয় বাক্যে আমি যদি হু লিভস দ্য নেক্সট ডোরটাকে বাদও দিয়ে দিই, ব্যক্তি একই ব্যক্তি, দেয়ার ইজ নো ডিফারেন্স। টিম স্মিথ ওন দ্য লটারি, এই জিনিসটা বোঝা যাচ্ছে। প্রথমটাতে দেখেন, দ্য ম্যান হু লিভস দ্য নেক্সট ডোর, এই জায়গায় যদি আমি হু লিভস দ্য নেক্সট ডোরটাকে বাদ দিয়ে দিই, এখানে কোনো অর্থ ক্লিয়ার হয় না। অর্থাৎ যেখান থেকে আমি কিছু ইনফরমেশন বাদ দিয়ে দিলে, বা ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে বাদ দিয়ে দিলে, যেখান থেকে বাদ দিয়ে দিলে হচ্ছে আপনার অর্থ পূর্ণাঙ্গতা পাবে না, সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ। মানে ওটাকে বাদ দেওয়া যাবে না, রেস্ট্রিক্টেড, ওইখানে বাদ দেওয়া যাবে না। নন রেস্ট্রিকটিভ হচ্ছে যেখান থেকে আপনি সাবঅর্ডিনেট ক্লজটাকে বাদ দিয়ে দিলেও দা কন্টেন্ট রিমেইনস সেম, সেটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। আমি কি বুঝাতে পারছি?
না বুঝতে পারিনি। যদি আচ্ছা, যারা এখনো বুঝেন নাই, আচ্ছা তাদেরকে একটা জিনিস বলি। মনে করেন আমি এটা বললাম, সে আমার একটা বাইক আছে, কথাটা একটু খেয়াল করেন। আমার বাইক আছে একটা, বাইকের রং হচ্ছে লাল, ঠিক আছে? তাহলে ধরেন আমি দিলাম মাই বাইক which is red colored. আর এটা হচ্ছে my bike that is red colored. দুইটা কনটেক্সট দিই আমি। একটা কনটেক্সট হচ্ছে আমার একাধিক বাইক আছে, এর মধ্যে আমি লাল রঙের বাইকটার কথা বলতেছি স্পেসিফিকলি। আরেকটা হচ্ছে যে আমার বাইক আছে একটা এবং সেটা লাল রঙের। দুইটাতে কিন্তু দুই মিনিং দিচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন একটু বলেন তো? একটা কনটেক্সট হচ্ছে আমার একটাই বাইক আছে, সেই বাইকটার রং হচ্ছে লাল। আরেকটা হচ্ছে আমার ধরেন দুইটা বাইক আছে, এর মধ্যে আমার যে বাইকটার রং লাল আমি সেটার কথা বলতেছি। এইখানে হচ্ছে আমার একটাই বাইক এবং এটার রং লাল। আমার বাইক একটা এবং এটার রং লাল, ইট ইজ অ্যাপোজিশন। এখানে দেখেন আমার একাধিক বাইক আছে, এর মধ্যে আমি যেটার রং লাল আমি সেটার কথা বলতেছি। বুঝা যায় কি যায় না? ইয়েস, তো ভেরি গুড বলেন। একটু ট্রিকি, হালকা একটু ট্রিকি, কিন্তু একবার বুঝতে পারলে জিনিসটা অনেক সহজ। ঠিক আছে, অ্যাপোজিশনেরটা বাদ দিয়ে দিলেও দ্য মিনিং রিমেইনস সেম, কিন্তু রেস্ট্রিকটিভের ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়াটা বাদ দিয়ে দেওয়া যাবে না, বাদ দিয়ে দিলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, সমস্যা। ঠিক আছে, ওকে আসেন। এই জন্য দ্যাট আর হুইচ সবসময় ইন্টারচেঞ্জ করে বলা যায় না। আসেন আমরা চলে যাই তারপরে। সো অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে দেখবেন স্ট্রাকচারটা কি, একটা করে নাউন থাকবে, আগের অংশে একটা করে নাউন থাকবে, এইখানে যে থাকবে সে ডিরেক্ট এই নাউনকে মডিফাই করে। এখানে দেখেন একটা করে নাউন থাকবে, এখানে যে থাকবে সে ডিরেক্ট এই নাউনকে মডিফাই করে। তারপরে দেখেন এই যে এখানে একটা নাউন আছে টাইম, এখানে হোয়েন ডিরেক্ট এই টাইমকে মডিফাই করে। এখানে হাউস একটা নাউন আছে, হোয়ার ডিরেক্ট এই হাউসকে মডিফাই করে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? একটু ইয়েস নো ভেরি গুড বলেন। অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আসেন সামনের দিকে যাই। হ্যাঁ ভাইয়া, আমি জানি আপনারা অনেকেই পড়েছেন এবং আপনারা অনেকেই এটা জানেন। থ্যাংক ইউ ফর লেটিং মি নো দিস। একটা সমস্যা হচ্ছে কি, আমাদের এখানে অনেক ভাইয়ারা আছেন যারা স্টিল বলতেছেন আমাকে যে ভাইয়া এটা আরেকবার দেখাই দেন। আমি জানি যে আমি যেটা পারি সেটা আবার করতে খুব বিরক্ত লাগে, আই নো, এটা আমার ক্ষেত্রেও হয়। কিন্তু ধরেন আমি যদি এখন এটাকে মিস করে যাই, তখন যারা পারে না তারা কি বলবে? আমি পারি না, আমারটা দেখাইলো না, তো সমস্যা না? আমাকে তো সবার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে, এন্ড ট্রাস্ট মি ইট ইজ নট এ ভেরি ইজি টাস্ক। ঠিক আছে, বিশেষ করে আমার মতো মানুষ এই ধরনের ব্যালেন্স তৈরি করা খুব মুশকিল। ঠিক আছে, আমার তো মনে হয় আমি যদি বিয়ে করি ভবিষ্যতে, আমার বউ আর মায়ের মধ্যে মারামারি লাগবে, দেখবেন জীবনও ব্যালেন্স তৈরি করে দিতে পারবো না। আমি এমনি ব্যালেন্স তৈরি করতে পারি না। ঠিক আছে, আগে হচ্ছে ছোটবেলায় সিসও খেলতাম, তাতেই আমি ব্যালেন্স তৈরি করতে পারতাম না, উড়ে যাইতাম আকাশে, তারপরে ঠাস করে পড়তাম মাটিতে। ঠিক আছে, হ্যাঁ। তো এখন এই জন্য আমার জন্য এমনি ব্যালেন্স করাটা খুব মুশকিল। ঠিক আছে, এখন তার মধ্যে আপনারা যদি একটু কোঅপারেট না করেন আমি শেষ, মারামারি লাগবে মনে করেন, এরকম অবস্থা। ঠিক আছে।
ভাবি আর আন্টিরে এক ঘরে ঢুকায় দরজা লাগায় চলে যাবে, কাম সারছে। একটু পরে দেখা যাবে এরা দুজন মিলে গেছে, আসার পরে দুজনে মিলে আমারে মারতেছে, পরে কি হবে? ওই বিসিএস ক্যাডারগিরি বাসা মানে বাইরে করা যায়, বাসায় সবাই এক, সব পুরুষ মানুষ, ঠিক আছে, হোক রিক্সাওয়ালা আর হোক সিনিয়র সচিব, ঠিক আছে। আরাফাত ভাইয়ের কাছ থেকে বুদ্ধি নেন, উনি এক্সপিরিয়েন্স। আরাফাত ভাই তো মাশাআল্লাহ, ওনার ম্যানেজমেন্ট পাওয়ার সেই, বুঝছেন, এমবিএ ডিগ্রি আছে তো, এই জন্য হচ্ছে ম্যানেজমেন্টটা পারে ভালো। আমার তো আবার এমবিএ ডিগ্রি টাই দেখেছি, ওনার কাছে শিখতে হবে অনেক কিছু। মেয়েদের বুদ্ধি না, বাসায় আরেক হোম মিনিস্টার থাকে মনে হয়, ফ্রেন্ডদের দেখে বুঝি। তার মানে ঘরে ঘরে মোটামুটি একই স্টোরি সবার, না? ঠিক আছে, আপনারা যারা বিয়ে শাদী করছেন, হ্যাঁ, আমি বিয়ে শাদী করলে তখন আপনারা আমাকে টিপস ট্রিক্স দিয়েন কিভাবে কি করেন। আপনাদেরকে আমি ইংলিশ গ্রামার শিখাই দিব, আপনারা আমাকে লাইফ সায়েন্স শিখাই দিব, ঠিক আছে। এইভাবে আমরা গিভ এন্ড টেক করে করে আমরা চলবো, ঠিক আছে। আসেন আমরা সামনের দিকে যাই। অ্যাডভার্ব ক্লজটা কি? অ্যাডভার্ব ক্লজ কি কি জিনিস প্রকাশ করে বলতে পারবেন? আচ্ছা আমরা লিখি, ম্যানার প্রকাশ করে, প্লেস প্রকাশ করে, টাইম প্রকাশ করে, কন্ডিশন বা শর্ত প্রকাশ করে, তারপরে হচ্ছে রিজন প্রকাশ করে, রেজাল্ট প্রকাশ করে, তারপরে হলো পারপাস প্রকাশ করে, তারপরে হচ্ছে রিজন, রেজাল্ট, পারপাস, এবং হলো আপনার বাদ দিলাম কি কন্ট্রাস্ট প্রকাশ করে। কোনটা কি দিয়ে হয় আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। লাস্টে কন্ট্রাস্ট হয় দো অলদো দিয়ে, দো অলদো থাকলে সেটা অ্যাডভার্ব ক্লজ। পারপাস প্রকাশ করে সো দ্যাট দিয়ে। রেজাল্ট প্রকাশ করে কি দিয়ে বলতে পারবেন? রেজাল্ট প্রকাশ করে হচ্ছে আপনার সো দিয়ে বা ফর হুইচ এরকম দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। ফর হুইচ। রিজন হচ্ছে বিকজ দিয়ে বা সিন্স দিয়ে। কন্ডিশন হচ্ছে ইফ দিয়ে। টাইম হচ্ছে ওয়েন দিয়ে। প্লেস হচ্ছে হোয়ার দিয়ে। ম্যানার হচ্ছে হাউ দিয়ে। মনে থাকবে কি থাকবে না? ইয়েস নো ভেরি গুড বলেন। এন্ড সো না, এন্ড সোতে তো অ্যাডভার্ব ক্লজ আসবে না, এন্ড সো তো কম্পাউন্ড, এটাকে তো কমপ্লেক্স সেন্টেন্স হতে হবে, এটাকে তো সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে। আমার কথা কি বুঝছেন? এই জন্য কিন্তু এন্ড সো হবে না এখানে, এন্ড সো থাকলে জীবনে অ্যাডভার্ব ক্লজ হবে না, কারণ এন্ড আসলেই জিনিসটা কম্পাউন্ড হয়ে যায়। ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করেন তো সো ফার। ইয়েস নো ভেরি গুড বলেন তো। এইটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করেন, আপনাদের এটা বিসিএস রিটেনে লাগতে পারে, ঠিক আছে, লাগতে পারে। আসেন সামনের দিকে যাই। ওকে, আপনারা আটজন আমাকে জিজ্ঞেস করছিলেন না, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা কেন সাবঅর্ডিনেট হবে? তারা আমাকে জিজ্ঞেস করছিলেন না? আচ্ছা, দেখেন কেউ যদি জোরে না হাঁটে তাহলে সে ট্রেনটা মিস করবে, তাই না? এটা কি রেজাল্ট বা ইফেক্ট না কোন একটা কিছু? তাহলে এটা কোন ধরনের ক্লজ? এটা অ্যাডভার্ব ক্লজ না? কি বুঝে গেছে না বুঝা যায়নি? লাস্ট ওয়ার্ডটা বোঝা যাচ্ছে না? কোন ওয়ার্ডটা? এই ওয়ার্ডটা, এটা হচ্ছে হাউ, HOW, হাউ। আর কোনটা বোঝা যাচ্ছে না? এটা কন্ট্রাস্ট, এটা হচ্ছে দো। ওকে, আসেন সামনের দিকে যাই। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম আমি এগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনারা পড়েন বিফোর, আফটার, হোয়ার এভার ইত্যাদি ইত্যাদি দিয়ে, এগুলো আপনারা বাসায় দেখলেই হবে, ঠিক আছে, একবার করে দেখবেন তাইলেই হবে। অ্যাডভার্ব ক্লজ অফ কম্পারিজন,
অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন বা কন্ট্রাস্ট, এই যে দো, অলদো, ইভেন ইফ থাকলে, দ্যাট থাকলে, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। এই ফ্রেজের প্রকারভেদগুলো কি মনে আছে নাকি মনে নাই বলেন তো? পজিটিভ ফ্রেজ দুইটা কমার মধ্যে বসে, যেমন ধরেন এক্স an integer is missing। তাহলে এই যে দুইটা কমার মধ্যে আমি অ্যাপোজিটিভ বসাইলাম। পার্টিসিপল ফ্রেজ কাকে বলে কে বলতে পারবেন? পার্টিসিপল ফ্রেজ, আচ্ছা ইগনোর করে যাব। ওকে, তাহলে আমি সংক্ষেপে সংক্ষেপে দাগ দিয়ে যাই, আমি এখানে লিখলাম না, আমি দাগ দিয়ে যাই, জাস্ট প্রতিটা এক্সাম্পল দেখাই দিয়েছি। এখানে এখানে এটা দেয় নেই ফ্রেজের গুলা, আমি একটু দেখাই দিই। অ্যাডজেক্টিভ ফ্রেজ যে কি করে, নাউন তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে নাউনের পরে, নাউনের পরে শুরু হয়। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা ওই যে আমরা এখানে যাদের দেখে আসছি এর যে কোনো কিছু প্রকাশ করতে পারে, ম্যানার, প্লেস, টাইম, কন্ডিশন, রিজন, রেজাল্ট, পারপাস, কন্ট্রাস্ট, যে কোনো কিছু। নাউন ফ্রেজটা ইট দিয়ে সাবস্টিটিউট করা যায়। করা যায়, ফ্রেজ আসে না, রিটেনে আসে না। জিরান ফ্রেজ কি দিয়ে হয়, ভার্বের আইএনজি। ইনফিনিটিভ ফ্রেজ কি দিয়ে হয়, টু প্লাস ভার্ব, যেমন টু এর ইজ হিউম্যান, তাহলে এখানে টু এর যদি দেয় টু এর ইজ হিউম্যান, এখানে টু এর কি কে বলতে পারবেন? টু এর, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। এরকম হচ্ছে ভার্বের আইএনজি হতে পারে, যেমন ধরেন ফ্লাইং কাইটস ইজ মাই হবি, ইজ মাই। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করে ফ্লাইং কাইটস কি, উত্তর হচ্ছে জিরান্ড ফ্রেজ। বুঝতেছেন নাকি বুঝতেছেন না? হ্যাঁ, রিটেনে এর কাজ কি ভাই? আচ্ছা, যারা একটু মোটিভেশনের অভাবে ভুগতেছেন তাদেরকে আমি একটা জিনিস বলি, রিটেনের সিলেবাসটা দেখছেন? একটু একটু ইয়েস নো ভেরি গুড বলেন, রিটেনের সিলেবাসে কি লেখা আছে? রিটেনে এমন কোন ইংলিশ আসে না যেটা আগে কোনোদিন পড়েন নাই, পড়া ইংলিশে আসবে, কিন্তু উত্তর করতে পারবেন কিনা এটা হলো কথা। আমি ভয় দেখাতে চাচ্ছি না, আমি শুধু বুঝাতে চাচ্ছি রিটেনে আসে বলা আছে গ্রামার। এখন গ্রামার থেকে কি আসবে আপনি কি জানেন? আপনাকে মানে আপনাকে যদি মানে কি দিবে উই ডোন্ট নো। আপনাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে দিতে পারে, আপনাকে ফ্রেজ ক্লজ আইডেন্টিফিকেশন দিতে পারে, রিটেনে তো অ্যাবসলিউট গ্রামার কোশ্চেন আসে। তো এই বেসিক যখন না পারবেন, আপনি একটু পরে যখন ভিতরের আলোচনায় যাবেন তখন আপনি বুঝবেন না, তো তখন তো আবার বলা হবে এটা কি হয়েছে ওইটা কি হয়েছে। আমার কথা কি বুঝছেন? মনে করেন আপনাকে আপনি ম্যাথের ক্লাস করতে বসছেন, হ্যাঁ, আপনারা মিডল টার্ম করাচ্ছে ইনস্ট্রাক্টর, তা আপনি বলতেছেন ভাই মিডল টার্ম তো বিসিএস এ আসে না, কিন্তু বিসিএস এ ফ্যাক্টরাইজেশন আসে, তো ফ্যাক্টরাইজেশন পড়তে হলে তো আপনার মিডল টার্ম পড়তে হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আপনাকে আমার কথা বুঝতে পারছেন? সো আপনারা বিরক্ত হয়েন না, এই জিনিসটা আসতে পারে, এই জিনিসটা কাজে লাগতে পারে, একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করেন। এটা আপনার প্রিলিতে পড়ছেন, প্রিলিতে আপনারা পড়ছেন এমসিকিউতে, এমসিকিউতে 4টে করে ছিল দেখছেন, দাগ দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা কনসেপ্ট তো উইক থাকতেই পারে, আর প্রিলি পাস করতে তো সব টপিক জানা লাগে না। আমার কথা বুঝছেন? কারো কারো ল্যাপস থাকতেও পারে, সে তার এখন শেখা লাগতে পারে না, আপনি হয়তো পারেন কিন্তু সবাই তো নাও পারতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা, এই জন্য মানে মাঝে মাঝে একটু ধৈর্য ধরবেন, ঠিক আছে। হ্যাঁ, ওকে, আসেন। পার্টিসিপল ফ্রেজটা কি? মনে করেন আমরা অনেক সময় এরকম দিই না, যে ধরেন annoyed by myself, I decided not to go।
এখানে দেখেন অ্যানয়েড বাই মাইসেলফ যে আমি লিখছি, এই অ্যানয়েডটা একটা পার্টিসিপল, এবং এই পার্টিসিপলটাকে দিয়ে আমি একটা ফ্রেজ গঠন করছি, তাহলে এটাই হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। কথা কি বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। অ্যানয়েড শব্দটা এখানে একটা পার্টিসিপল, তাহলে এই পার্টিসিপলটাকে দিয়ে আমি একটা ফ্রেজ গঠন করছি, তাহলে এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ হ্যাভিং দিয়েও শুরু হতে পারে, যেমন ধরেন হ্যাভিং হ্যাভিং রান ফাস্ট, আই রিচড জাস্ট অন টাইম। এখানে আমরা যে হ্যাভিং রান ফাস্ট এটা যে দিছি, এইটা কি আই হ্যাড রান ফাস্ট, এই সেন্টেন্সটার একটা ফ্রেজ রূপ, আই হ্যাড রান ফাস্ট। দেখেন তো বুঝা যায় কিনা? রাইট, হ্যাভিং দিয়ে পারফেক্ট পার্টিসিপল হয়, এই পারফেক্ট পার্টিসিপলটাও এক ধরনের পার্টিসিপল ফ্রেজ। বুঝা গেছে কথা? এটাও এক ধরনের পার্টিসিপল ফ্রেজ। এখন যদি বলা হয় এটা কোন ধরনের পার্টিসিপল ফ্রেজ, উত্তর এটা হচ্ছে এটা পারফেক্ট পার্টিসিপল। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আসেন আমরা এর পরেরটাই যাই, লিঙ্কার্স। এইটা হচ্ছে আমাদের মূল আলোচ্য আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন একটা সেন্টেন্সকে লিখতে যাব, আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেখানে লিঙ্কার্স এর ইউজ করা। আপনাদের যখন এসে আসবে কিংবা লেটার রাইটিং আসবে, রিপোর্ট রাইটিং আসবে, ইউ মাস্ট ইউজ এ লট অফ লিঙ্কার্স। এবং আপনারা বিভিন্ন ধরনের পার্টিসিপল ফ্রেজ গঠন করবেন বাক্যের মধ্যে, বুঝতে পারছেন? পার্টিসিপল ফ্রেজ গঠন করবেন মানে সেন্টেন্সের ভ্যারাইটি আনবেন, নানান ধরনের সেন্টেন্স মিলিয়ে মিলিয়ে লিখবেন। তো যখন আপনার লেখাটা হচ্ছে একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার হয় না, ভ্যারাইটি থাকে, তখন সেটা পড়তে ভালো লাগে, এবং তখন যখন একটা জিনিস পড়তে ভালো লাগে তখন হচ্ছে আমরা সেখানে বেশি মার্ক দিই। এটা আমি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে অ্যাবসলিউটলি শিওর দিয়ে বলতে পারবো। আপনাদের মধ্যে কেউ আছেন যে কখনো আইএলটিএস দিয়েছেন? এনিওয়ান হিয়ার অ্যাপিয়ার্ড আইএলটিএস? হ্যাঁ, আমাদের সামনে অন্তরা আছেন, উনি দিয়েছেন। অন্তরা, যখন আপনারা আইএলটিএস দেন, আইএলটিএস এর যখন রাইটিং পার্টটা করেন, আইএলটিএস এর রাইটিং পার্টের মার্কিং এর একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটটা কখনো দেখছেন যে কি কি জিনিসের উপর বেসিস করে করা? একটা রুব্রিক দেওয়া থাকে না আইএলটিএস এর, গ্রেডিং রুব্রিক। রাইট, গ্রেডিং রুব্রিকটা তো কখন খেয়াল করছেন যে ওখানে বলা থাকে যে মাল্টিপল টাইপস এর সেন্টেন্স কনস্ট্রাকশন ব্যবহার করার কথা, গ্রামাটিক্যাল রেঞ্জেস, হ্যাঁ ওরা রেঞ্জেস এন্ড ভেরিয়েশনস বলে এটাকে, বুঝছেন? সো আপনি যদি এই রেঞ্জেস এবং ভেরিয়েশনস দেখাইতে না পারেন, আপনার স্কোর বাড়বে না, কোনোদিন এখানে 7 এর উপর আসবে, নেভার এভার। তো ইংলিশের ক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজ টিচার মাত্রই সে নানান ধরনের সেন্টেন্স স্ট্রাকচার পড়তে পছন্দ করে। কথাটা কি বুঝতে পারছেন? এখন আমরা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার গঠন করতে পারবো? আমরা নানান ধরনের লিঙ্কার ব্যবহার করে সেন্টেন্স স্ট্রাকচার গঠন করতে পারবো। তো লিঙ্কার গুলা হয় প্রধানত কয়েক রকমের, আমি একটু দেখাই আপনাদেরকে। একটা হচ্ছে কনজাংশন ক্যাটাগরি, একটা হচ্ছে প্রিপোজিশন ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্যাটাগরি। কি বুঝছেন? এখন এই কনজাংশনের মধ্যে দুইটা ধরনের, একটা হচ্ছে কনজাংশন মাঝখানে বসে, একটা হচ্ছে কনজাংশন সামনে বসে। দেখেন, ইট ওয়াজ রেইনিং সো আই স্টেড এট রুম, এটা হচ্ছে সোটা হচ্ছে একটা কনজাংশন, এবং সে কোথায় বসছে বলেন তো? সোটা একটা কনজাংশন এবং সে কিন্তু মাঝখানে বসছে। আচ্ছা, এবার দ্বিতীয়টা লক্ষ্য করেন, অলদোটা একটা কনজাংশন এবং সে কোথায় বসছে? সেন্টেন্সের শুরুতে বসছে, রাইট? সেন্টেন্সের শুরুতে বসছে। এটা গেল কনজাংশনের দুইটা ক্যাটাগরি, এই দুইটাই কনজাংশন ক্যাটাগরি। এবার 3 নাম্বারটা প্রিপোজিশন ক্যাটাগরি। দেখেন ডেসপাইট, ডেসপাইট কিন্তু কোনো কনজাংশন না, সে কিন্তু একটা অ্যাডভার্ব, সরি আই এম সরি, সে একটা প্রিপোজিশন। তাহলে দেখেন আমি প্রিপোজিশন ক্যাটাগরির লিঙ্কার্স দিয়ে শুরু করছি সেন্টেন্সটা, এবং সর্বশেষ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্যাটাগরি। অ্যাডভার্বিয়াল ক্যাটাগরিতে অ্যাডভার্বটা এই যে একটা সেন্টেন্স শেষ হয়ে যায়
তারপরে হচ্ছে অ্যাডভার্বটা বসে এবং তারপরে নতুন সেন্টেন্স শুরু হয়। সো এই স্পিচটাকে যদি সাম আপ করি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়, দেখেন, বাট একটা কনজাংশন ক্যাটাগরি যেটা সেন্টেন্সের মাঝখানে বসে, দো একটা কনজাংশন ক্যাটাগরি যেটা চাইলে সেন্টেন্সের শুরুতে বসতে পারে। তারপরে এদের পরিবর্তে চাইলে আমরা প্রিপোজিশন লেভেলে ইন স্পাইট অফ ব্যবহার করতে পারি কিংবা ডেসপাইট ব্যবহার করতে পারি, এবং আমরা অ্যাডভার্বিয়াল ক্যাটাগরিতে হাউএভার ব্যবহার করতে পারি। দেখেন তো কথাটা বুঝছেন কি বুঝেন নাই? ইয়েস নো ভেরি গুড বলেন প্লিজ। তাহলে আমরা নানান ধরনের রেঞ্জের মাধ্যমে আমরা একই কথার মধ্যে ভেরিয়েশন করাতে পারি। কেউ যদি না বুঝে থাকেন, আপনি চাইলে চ্যাট বক্সে সুন্দর মতো কোন অংশটা বুঝেন না সেটা বলতে পারেন, অথবা হ্যান্ড রেজ করে আমার সাথে কথা বলতে পারেন। আপনারা হ্যান্ড রেজ করলে আমি মাইক্রোফোনে কথা বলার অনুমতি দিই, কোনো সমস্যা নেই। ফার্স্ট এটা কম্পাউন্ড, রাইট, এইটা কমপ্লেক্স, ঠিক আছে, এটা কমপ্লেক্স, এটা সিম্পল, এটা আবার নর্মাল, দুইটা সিম্পল সেন্টেন্স। এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ফোকাস, কিন্তু তার আগে দেখেন আমি নানান ধরনের ভেরিয়েশন, মানে একই সেন্টেন্সকে লিখার নানান ধরনের ভেরিয়েশনের কথা বলতেছি। আচ্ছা, অ্যাডভার্বিয়াল জিনিসটা বুঝেন নাই। আচ্ছা, অ্যাডভার্বিয়াল জিনিসটা একটু বুঝে, আমি পপুলার কয়েকটা কনজাংশন এবং তাদের অ্যাডভার্ব ফর্ম দেখাচ্ছি। আমি যদি একটা চার্ট করি, এই পাশে লিখি কনজাংশন এবং এই পাশে যদি লিখি অ্যাডভার্ব, তাহলে ব্যাপারটা বোঝা যায়। যেমন কনজাংশন হিসেবে আমরা বাট, দো, অলদো ব্যবহার করতে পারি। যদি অ্যাডভার্ব হিসেবে আমরা হাউএভার, নেভারদিলেস, তারপরে হচ্ছে আপনার হাউএভার, নেভারদিলেস, নানদিলেস, এগুলো ব্যবহার করতে পারি। সে আমরা কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে অর, অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি আদারওয়াইজ, আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি এন্ড, আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি বিসাইডস, এডিশনালি। দেখেন তো বুঝতে পারতেছেন নাকি এখন? মোর ওভার, ফার্দার মোর, সবকিছু আমরা ব্যবহার করতে পারি। এখন কি বুঝতে পারতেছেন অ্যাডভার্ব জিনিসটা কি? সবাই কি কনসেপ্ট ক্লিয়ার? আমরা অ্যাডভার্ব হিসাবে আরো ব্যবহার করতে পারি দেয়ারফোর, আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ রেজাল্ট, আমরা ব্যবহার করতে পারি ধরেন দেয়ারফোর অ্যাজ এ রেজাল্ট, আমরা ব্যবহার করতে পারি কি হেন্স, এগুলা। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ফ্রম দিস পার্ট অফ দ্য ক্লাস যে যে অংশ বুঝবেন না আপনারা হ্যান্ড রেজ করলে আমি আপনাদেরকে হ্যান্ড রেজের মধ্যে আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, অ্যাডভার্ব গুলোকে ট্রানজিশন বলে, অ্যাডভার্ব গুলাও ট্রানজিশনাল মার্কার। শুনেন, কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে এই পাশে একটা ক্লজ থাকে, একটা কনজাংশন বসে, এবং এই পাশে একটা ক্লজ থাকে, এইবার এই তিনটাকে মিলে একটা সেন্টেন্স বানায়, রাইট? রাইট, এবার দেখেন অ্যাডভার্বের কাজ কি। এখানে একটা সেন্টেন্স থাকে, সেন্টেন্সটা শেষে ফুল স্টপ থাকে, তারপরে একটা অ্যাডভার্ব বসে, একটা কমা নেয়, এবং তারপরে একটা ক্লজ দেয় বা নতুন বাক্য দেয়। অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের যোগসূত্র স্থাপন করে। ফ্যানবয়েজ গুলো সব কনজাংশন, রাইট? ইন আদার ওয়ার্ডস, একটা কনজাংশন দুইটা ক্লজকে জোড়া লাগায় একটা সেন্টেন্স বানায়।
আর একটা অ্যাডভার্ব কোনো কিছুকে জোড়া লাগায় না, কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। বুঝে গেছে কি? একটু ইয়েস নো ভেরি গুড বলেন। ওকে ফাইন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা আসেন তারপরে যে আমরা সামনে। আচ্ছা এক্সাম্পল দেখাবো। আচ্ছা এক্সাম্পল দেখেন, আসেন আমাদের এই যে আগের এটাতে এটা এরকম ছিল। ধরেন although it was raining I went for a walk, এখানে কয়টা বাক্য বলতে পারবেন? কে যেন আমাকে প্রশ্ন করছিলেন এটা। হ্যাঁ, ইতু এবং রিজভি, আপনার বলতে পারেন এখানে বাক্য কয়টা? দুইটা না, কিন্তু বাক্য কিন্তু একটা। শুনেন, যতগুলা ফুল স্টপ ততগুলা বাক্য, ঠিক আছে? সো অলদো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট ফর এ ওয়াক, এইটা হচ্ছে একটা বাক্য। এবং এখানে ক্লজ কয়টা? দুইটা। ইট ওয়াজ রেইনিং একটা ক্লজ, আই ওয়েন্ট ফর এ ওয়াক একটা ক্লজ। সো একটা কনজাংশন দুইটা ক্লজকে জোড়া লাগাইছে, জোড়া লাগায় একটা বাক্য বানাইছে। দুইটা ক্লজকে জোড়া লাগায় একটা বাক্য বানাইছে। রিজভি, ইতু, আপু বুঝছেন আপনারা? ভাইয়াপুরা? আচ্ছা এবার আসেন এটাতে। হ্যাঁ, এটাতে দেখেন, সরি, এইখানে বাক্য কয়টা বলতে পারবেন? ইট ওয়াজ এ কোল্ড উইন্টার আফটার এন্ড দ্য স্কাই থ্রেটেন দ্য রেইন, এই হচ্ছে একটা ফুল স্টপ, এই হলো একটা বাক্য, সেন্টেন্স ওয়ান। তারপরে নেভার দিলেস অ্যাডভার্বটা বসছে, উই ডিসাইড টু গো ফর এ ওয়াক, এই হচ্ছে আমার সেন্টেন্স টু। তাহলে সে সেন্টেন্স ওয়ান এবং সেন্টেন্স টু এর মধ্যে এই একটা অ্যাডভার্ব সম্পর্ক স্থাপন করছে। কথা কি বুঝে গেছে? আমি এই কথাটাকে এখানে বলছি যে ক্লজ থাকে কনজাংশন দুইটা ক্লজকে জোড়া লাগায়। আর আমি অ্যাডভার্বের ক্ষেত্রে বলছি সেন্টেন্স ওয়ান থাকে, তারপর একটা অ্যাডভার্ব বসে, কমা বসে, তারপরে ক্লজ বা একটা সেন্টেন্স থাকে বা সেন্টেন্স টু থাকে, এবং দুইটার মধ্যে অ্যাডভার্বটা সেকেন্ডটার আগে গিয়ে বসে। কোনোটাকে জোড়া লাগায় না, জোড়া লাগায় না, জাস্ট সামনে বসে মডিফাই করতে থাকে। আপনারা কি বুঝতে পারছেন? বুঝে থাকলে কষ্ট করে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, ঠিক আছে, ফাইন, অ্যাবসলিউটলি ঠিক আছে। আসলে আমরা সামনে দিকে। সো এখানে দেখেন কানেক্টরস এবং এক্সাম্পল গুলো দেওয়া আছে। তো আমরা এই জিনিসটা আপনাদেরকে পড়তে দেওয়ার জন্য রেখেছি। আপনারা এটা বাসায় অবশ্যই পড়বেন এবং কানেক্টরস গুলার ইউজেস শিখবেন। এটা কি আমি হোম টাচ দিব? হোম টাচ দিয়ে দিই, HW, এটা আপনারা পড়বেন, কোনটা কিভাবে ইউজ করে দেখবেন, কোন শব্দটা কিভাবে বসে। দেখেন বিসিএস এ কানেক্টরস থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এখন বিসিএস রিটেনের নতুন নতুন নানান ধরনের রুলস থেকে কিন্তু কোশ্চেন আসে, সবসময় ট্রেডিশন কিন্তু বানায় না, রাইট? আপনাদের সেন্টেন্স রান অন আসবে না, সেন্টেন্স রান অনে এগুলা লাগবে, এই ক্লজ ফ্রেজ। আপনারা কি আগে সেন্টেন্স রান অনের কোশ্চেন গুলো দেখছেন? আচ্ছা দেখেন, ঠিক আছে ফাইন, কোনো অসুবিধা নেই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, নামাজের বিরতি। এখন আমাদের এখানে বাজে হচ্ছে 8টা 28। কতক্ষণে বিরতি দিব বলেন? কতক্ষণে বিরতি চান? আচ্ছা ঠিক আছে, আমরা 10 মিনিটের বিরতিতে যাচ্ছি। আপনারা 28 বাজে, তো আপনারা 40-এ আসেন, ঠিক আছে? 40-এ আসেন, 8টা 40, ঠিক আছে? সেন্টেন্স রান অন আমরা বিরতি থেকে এসে দেখবো সেন্টেন্স রান অন কি জিনিস, ঠিক আছে? হ্যাঁ, ওই যে 12 মিনিট হয়ে গেল, তো করে আসি। আসছেন? একটু ইয়েস নো ভেরি গুড বলবেন প্লিজ। ওকে,
আমাকে অনেকে বলেছিলেন যে কোনটা কোন ক্যাটাগরির এবং তাদের মিনিং গুলা কি আমি যেন বলে দিই, রাইট? আচ্ছা, আমরা যদি বাটের মিনিংটা আমরা জানি, এটা কিন্তু এবং এটা হচ্ছে এক ধরনের কনজাংশন, তাই না? আচ্ছা, হাউএভারটা কি? অনেকটা মিনিং করলে হয় যা হোক, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অন দা আদার হ্যান্ড হচ্ছে কি অপর পক্ষে বা অপর দিকে, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আচ্ছা, আদারওয়াইজ এটা কি লেখা যায় বলেন তো? আদারওয়াইজ এর বাংলা লিখলে লেখা যায় অনেকটা অন্যথায়, এটাও অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আনলাইক, এটা কি বলেন তো? মানে হচ্ছে অমিল, অমিল প্রকাশ করে কোন একটা কিছুর সাথে অমিল। কনভার্সলি, এটা কি হবে? এটার বাংলা কি করা যায়? এগুলো তো আসলে ওইভাবে বাংলা কোনোটাই মিলে না, তারপরেও জাস্ট আপনারা বলছেন তাই আমি মিলাই দেওয়ার চেষ্টা করতেছি। কনভার্সলি কে কি দেওয়া যায় বলেন তো? বিপরীত ভাবে এরকম দেওয়া যায় অনেকটা, বিপরীত ভাবে। এগুলা সব অ্যাডভার্ব। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কি একইভাবে। ইনস্পাইট অফ, এটা তো আপনারা জানেনই তাই না? সত্ত্বেও, সত্ত্বেও এই ইনস্পাইট এবং ডিসপাইট। দো বা অলদো, যদিও। নেভার দিলে সেটা কেউ কি যদিওই বলা যায়। পার্থক্য কি? এটা হচ্ছে কনজাংশন আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে? হ্যাঁ, যদিও বলা যায়, সত্ত্বেও বলা যায়, এতটা সত্ত্বেও, এরকম এইগুলো একই একই নিয়ে। ইভেন্টসোটা কি করা যায়? ইভেন্টসো এর বাংলায় কি লেখা যায় বলেন তো? ইভেন্টসো হচ্ছে আমার মনে হয় তবুও বলা যায়, তবুও, ঠিক আছে? অন কন্ট্রারি, পার্থক্য, কন্ট্রারি মানে পার্থক্য। হোয়ারেস কে কি লেখা যায়? এনি আইডিয়া? হোয়ারেস কে হচ্ছে যেখানে, অনেক সময় যেখানে, বাট এটা হচ্ছে পার্থক্য অর্থে হয়, পার্থক্য, পার্থক্য অর্থে হয়, ঠিক আছে? যেখানে আমার ইনকাম 10 টাকা, সেখানে তোমার ইনকাম 100 টাকা, এটা হচ্ছে এরকম পার্থক্য দেখানোর জন্য যে তোমার আমার ইনকামের পার্থক্য কত বেশি। দেয়ারফর, এটা কি? দেয়ারফরটাকে কি বলা যায়? সুতরাং, তাই না? বা অতএব। সো হচ্ছে কি সুতরাং। বিকজ তো জানিনি কারণ। দেয়ারফর অ্যাডভার্ব, সো কনজাংশন এবং অ্যাডভার্ব দুইটাই হয়। বিকজ হচ্ছে অ্যাবসলিউটলি কনজাংশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ডিউ টু, কারণ। অ্যাজ এ রেজাল্ট, ফলাফল। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতি। সিন্স, কারণ হয়। সিইং দ্যাট, কোন একটা কিছু, এটাকে কি বলা যায়? সিইং দ্যাট কে, ও এই ট্রান্সলেশনটা খুবই কঠিন লাগতেছে আমার কাছে। সিইং দ্যাট, এটা দেখে, একটা এরকম করা যায়। অন অ্যাকাউন্ট অফ, কারণ। গেল। এটা তো সহজ। লেটার, আফটার, বিফোর, দেন, নেক্সট, সুন, ফাইনালি, সেকেন্ডলি, এট ফার্স্ট সাইট, এগুলো সহজ তাই না? এগুলো সহজ, এটা আশা করি আপনারা পারবেন, ঠিক আছে? এই দুইটা কনজাংশন, এইটা অ্যাডভার্ব, এইটা অ্যাডভার্ব, এইটা অ্যাডভার্ব, এগুলার সব কয়টা অ্যাডভার্ব। ওকে, গেল। এগুলা সবই অ্যাডভার্ব, অল অ্যাডভার্ব। মিনিংও মোটামুটি সহজ আছে। ইন অর্ডার টু, সো অ্যাজ টু, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলা কনজাংশনের কাজ করে।
হ্যাঁ, এগুলো সহজ। এই কারণে, তারপরে হচ্ছে কি কারণে করতেছে, কারণ, কারণ বা পারপাস, ঠিক আছে, কোন উদ্দেশ্যে করতেছে। ওকে, এগুলো সহজ, এগুলো মোটামুটি দেখবেন কোনটা কিভাবে ব্যবহার করতেছে, এগুলো দেখবেন বাসায় বসে বসে, এগুলো সহজ আছে। পরের গুলা ইম্পর্টেন্ট গুলো আগে দিয়ে দিচ্ছি আমি লিখে লিখে, এখানে তেমন কিছু নাই, জাস্ট পড়ে পড়ে দেখবেন, বেশ বড়। এখন আসেন আমরা একটু রিলেটিভ প্রোনাউন গুলোর ইউজেস গুলো দেখি। আমরা জানি ব্যক্তির জন্য হু, তারপর হচ্ছে অবজেক্টের জন্য হুম, বস্তুর জন্য হুইচ, পসেসিভ বুঝাইতে হোস, এবং নর্মালি দ্যাট কোথায় বসে সেটা আমি হুইচ এবং দ্যাটের পার্থক্যটা অলরেডি ক্লাসের আগের অংশে আমি দেখায় আসছি। রিলেটিভ প্রোনাউন হু, রিলেটিভ প্রোনাউন সবসময়, হু সবসময় ঠিক তার আগের নাউনকে মডিফাই করে, ঠিক আগের নাউনকে নির্দেশ করে, ঠিক তার আগের নাউনকে নির্দেশ করে, কখনো তার চেয়ে দূরের কোনো কিছুকে নির্দেশ করে না। এই প্রসঙ্গক্রমে একটা রুল দেখাই, যে রুলটা দেখলে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এটা একটু দেখেন। He is one of the authors who is oblique are going to get the prize. এখানে কি is হবে নাকি আর হবে, দ্রুত বলেন। কেউ কেউ বলছেন is, কেউ কেউ বলেছেন আর, ম্যাক্সিমাম বলেছেন is। ওকে ফাইন। আমি এই জন্য একটু আগে এই নিয়মটা বলতেছিলাম যে রিলেটিভ প্রোনাউন গুলা ঠিক তার আগের নাউনকে মডিফাই করে, ঠিক আছে? এটার সাথে উত্তর হবে আর। কিভাবে দেখেন, এই অথর, এই অথর, এই অথর, এরা সবাই প্রাইজ পাবে, সে তাদের মধ্যে একজন। এখন প্রশ্ন হচ্ছে প্রাইজ কয়জন পাবে? প্রাইজ কি একজন পাবে নাকি একাধিক পাবে? প্রাইজ পাবে এদের সবাই, সে একা না, তাদের সবাই প্রাইজ পাবে। তাহলে এটা হবে হু আর গোয়িং টু গেট দ্য প্রাইজ। কনসেপ্ট ক্লিয়ার? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। কি ইয়েস নো ভেরি গুড বলবেন না? ইয়েস বলবেন, নো বলবেন, নাকি ভেরি গুড বলবেন? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিব। আচ্ছা ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। It is one of the few medicines which is public are not available in every pharmacy. বলেন, ইজ হবে নাকি আর হবে? আচ্ছা, যারা বুঝেন না এখন আমি তাদেরকে একটু বুঝাই। নাকি ইজ ইজ বলতেছেন, কয়টা মেডিসিন এখানকার ফার্মেসিতে পাওয়া যায় না, একটা নাকি একাধিক? আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানকার ফার্মাসিতে কি খালি একটা মেডিসিনই পাওয়া যায় না, নাকি আরো অনেকগুলো মেডিসিনই পাওয়া যায় না? কোনটা? অনেকগুলো মেডিসিনই পাওয়া যায় না, কিন্তু এইটা হচ্ছে তার মধ্যে একটা। সো এই ইজটা, এটা ইট, ঠিক আছে, ওয়ান এর জন্য হয়েছে। কিন্তু এই যে আমি বলছি নট এভেলেবল ইন দ্য ফার্মেসি হিয়ার, সেটা কিন্তু এই মেডিসিন সব কয়টাই। সুতরাং এই হুইচ এই মেডিসিনস কে নির্দেশ করতেছে, এটা আনসার হবে আর। বুঝে থাকলে ইয়াস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আমার মনে হয় যারা এটা বুঝতে পারেন নাই তারা এখন এটা দিয়ে বুঝতে পারছেন, এই যে হু
এইটাকে নির্দেশ করতেছিল, এই জন্য এটা হয়েছে আর। ওয়ান অফ দ্য স্ট্রাকচারের পরের নাউনটা কিন্তু প্লুরাল হয়, এই জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে পরে প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমরা মাথায় রাখবো। আসেন সামনের দিকে যাই। রিলেটিভ প্রোনাউন হুম, এগুলো আসে না খুব একটা এখন পরীক্ষায়। আমি আপনাদেরকে রিলেটিভ প্রোনাউন হুজ, এগুলো বেসিক পড়াশোনা আপনারা দেখবেন, এত সহজ লেভেলের প্রশ্ন এখন বিসিএস আসে না। হু হুম হুজ এর টিপিক্যাল কিছু রোড আছে, এগুলো ক্লাস 4-5 এর পড়া, আপনারা একটু দেখবেন। এখন পরীক্ষায় আসে কি এইটা, দিস ইজ প্রিভিয়াস বিসিএস কোশ্চেন। মনে করেন এটাই হচ্ছে প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, আমরা এটাকে সলভ করব। বিসিএস এ আসে কিরকম, যে বলে যে জয়েন দ্য সেন্টেন্স টুগেদার উইদাউট ইউজিং এন্ড, বাট, অর, এন্ড, নট, এগুলাকে ব্যবহার না করে সেন্টেন্স গুলাকে জয়েন করো। পারবেন? আপনাদেরকে কি এক্সারসাইজ দিব এটা? ফাইন, আপনাদের জন্য সময় হচ্ছে 4 মিনিট, আপনারা এই 6টা সেন্টেন্সকে সলভ করুন। সময় 4 মিনিট। আগে ট্রাই করেন না, একবার ট্রাই করেন। এই জন্য একটু আগে আমি যে বলতেছিলাম যে কেন ভেরিয়াস রেঞ্জ লাগবে, এটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল ইউজ, কেন সবগুলো জানা লাগবে। করেন এটা সব। বিচার পড়ানোর সময় তো মনে হয় না সবই পারতেছি, পরে করতে গেলে না বোঝা যায় কি পারি আর কি পারি না, তাই না? কি বলেন? এখানে বলছে কিন্তু গালিব, এখানে বলছে এন্ড, বাট, অর, নর ছাড়া জয়েন করতে। এন্ড, বাট, অর, নর ব্যবহার করা যাবে না, ইনস্ট্রাকশনটা পড়েন। আপনাদের জন্য সময় আছে আর 1 মিনিট। আর 1 মিনিট সময়। ওকে, টাইম আপ। আসেন আমরা সলভ করি। 1 নাম্বারটাতে দেখেন, দ্য ভ্যালি ইজ 17 মাইলস লং, এট দ্য হেড অফ ইট লাইস এ বিউটিফুল লেক। এটাকে আমরা চাইলে অলদো দিয়ে যোগ করতে পারি।
Although the valley is 17 miles long, তারপর একটা কমা দিব, at the end of it lies a beautiful. এক নাম্বারটা ক্লিয়ার? সবাই উত্তর লেখা বন্ধ করে দেন, খালি yes no very good বলবেন, ঠিক আছে? সবাই সবাই উত্তর লেখা বন্ধ করে দেন, আমি একটা করে সলভ করে দিব। আর আপনার however দিলে কি দুইটা সেন্টেন্স টুগেদার জয়েন হয়? ও তো অ্যাডভার্ব রাইসুল ভাই, কনজাংশন লাগবে, বুঝতে পারছেন কি? এর প্রতিটাতে কনজাংশন লাগবে, একটাতেও অ্যাডভার্ব দেওয়া হবে না। which কোথায় দিবেন সৌমিক? the valley is 17 miles long, which at the end of it মিলবে না কিন্তু, এটাকে which দিয়ে এক নাম্বারটাতে which দিয়ে মিলবে না, which দিয়ে বাকিগুলো মিলবে কিন্তু এক নাম্বারটা মিলবে না। না, একে নট অনলি বাট অলসো দিলে হবে না, এক নাম্বারে অলদো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা দুই নাম্বারটা করি, সেকেন্ড ওয়ান, সলভ দ্য সেকেন্ড ওয়ান। I want to sell a boat. I have had it for many years. তাহলে I want to sell a boat, এখানে বোটের জন্য আমার জন্য আনতে হবে which I have had for many years. দুই নাম্বারটা বুঝা গেছে? দুই নাম্বারে দ্যাট দিলেও হবে, সমস্যা নেই। which বা দ্যাট both are okay for number 2. দুই নাম্বার yes no very good বলেন, বুঝছেন? আচ্ছা আমরা তিন নাম্বারটাই যাই। তিন নাম্বারটাতে আসি আমরা। Mr. Vaz is the oldest inhabitant. He is going to give a talk on the history of the town. তাহলে inhabitant ব্যক্তি, he ব্যক্তি, তাহলে এখানে সুন্দর মতো কমাটা তুলে দিই, who বসাই দিই, who is going to give a talk. তিন নাম্বার মিলছে? yes no very good. দুই নাম্বারে বিকজ হবে কিনা? না, দুই নাম্বারে বিকজ হবে না, দুই নাম্বারে which হবে অথবা দ্যাট হবে। আচ্ছা আমরা চার নাম্বারটাই যাই। না, দুই নাম্বারে আফটার হবে না, দুই নাম্বারে আফটারে গ্রামাটিক্যাল সেন্টেন্স কারেক্ট হয় না। পলিথিন ইজ এ রিলেটিভলি রিসেন্ট ইনভেনশন, ইট ইজ আনব্রেকেবল প্লাস্টিক। সো এইটা এবং এইটা একই জিনিস, তো আমরা এখানে কি করতে পারি? which is an unbreakable plastic. চার নাম্বার ক্লিয়ার? ওকে, আসেন পাঁচ নাম্বার। He spoke very rudely but for this would not have dismissed. এখন এটার জন্য কি করা যায়? তাহলে এখন আমার এখানে বাদ দেওয়া আছে, প্রথম কথা হচ্ছে বাদটাকে বাদ দিতে হবে, কারণ বলছেই যে এন্ড অর বাদ বাদ দিয়ে করতে, তাহলে বাদ কেটে দে। বাটের পরিবর্তে আমরা কি জানি, কোন কনজাংশন আসে কে বলতে পারবেন? বাটের পরিবর্তে অলদো আসে, তাই না? তাহলে এখানে সুন্দর মতো এখানে আমরা অলদো লিখে দিই। তাহলে অলদো হি স্পোক ভেরি রুডলি, তারপরে এখানে আমি চাইলে একটা কমা দিতে পারি, তাই না? কমা দিয়ে ফর দিস উড নট হ্যাভ বিন ডিসমিসড, এখানে চাইলে একটা ইয়েটও বসানো যাবে, তাতেও কোনো সমস্যা নাই। ইয়েট না বসাইলেও কোনো সমস্যা নাই, ইয়েট বসাইলেও হবে না বসাইলেও হবে, বাট এখানে অলদো বসাইতে হবে। আসলে আমরা 6 নম্বরে যাই। দ্যাট স্পেক ইজ এ বিনট্যাং আইল্যান্ড, ইউ ক্যান সি ইট অন দ্য হরাইজন ওয়ার কি জানো ফিয়ার্স টু হেডেড মনস্টার্স আর ফাউন্ড দেয়ার। তাদেরকে কিভাবে করবেন? বিনট্যাং আইল্যান্ড কমা এইখানে একটা ওয়ার দিতে হবে, এইখানে আরেকটা কমা দিতে হবে, শেষ হয়ে গেল। সবাই বুঝে গেছে? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ইয়েস নো ভেরি গুড, একটু বলেন জানান। অ্যাজ দেওয়া যাবে কোথায়? এখানে অ্যাজ না, এখানে অ্যাজ দিলে হবে না, মিলবে না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা তাইলে এরকম দেখলাম, আইল্যান্ডের পর হুইচ কেন হলো না? আপনি এখানে যে হুইচ দিবেন, আপনি কিভাবে জোড়া লাগাবেন সেন্টেন্সটাকে? দ্য স্পেক ইজ বেন্ডিং আইল্যান্ড হুইচ ইউ ক্যান সি অন দ্য হরাইজন হোয়ার ফিয়ার্স, এরকম ভাবে যাবে। এখানে একটা হুইচ, এখানে একটা হোয়ার, এরপর আবার একটা হুইচ আর একটা হোয়ার, এরকম সেন্টেন্স দেখছেন?
নাকি কখনো আমি দেখি নাই, বুঝতে পারছেন? হুম, ওকে, আসলে আমরা নেক্সটে যাই। নেক্সট একটা এক্সারসাইজ দেই। ও, এখানে হচ্ছে সলভটা দেওয়া ছিল না, আমি খামাকে এত কষ্ট করে লিখতে গেলাম কেন সবকিছু, জীবনটা তেজপাতা হয়ে গেছে। আসেন দেখি, এখানে কিছু ইনকারেক্ট কারেক্ট আছে। ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার এবং এগুলো আপনারা দেখবেন, এগুলো সহজ, এগুলো খুব বেশি কঠিন না, এগুলো জাস্ট যারা একদম দুর্বল যে ভাই আমি ইংরেজির কিছুই পারি না, তাদের জন্য এগুলো দেওয়া, ঠিক আছে? খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, যারা পারেন তাদের হয়তো বা না দেখলেও চলবে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন এখন পর্যন্ত বিসিএস এ আসে নাই, কিন্তু বিসিএস এ আসতে পারে। আইডেন্টিফাই whether the following sentences are correct or incorrect. If incorrect, correct them where it is necessary. এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, সলভ করে দেওয়া আছে। ওকে, আমি আপনাদেরকে আরেকটা এক্সারসাইজ দিতে চাই, এটা দিতে চাচ্ছি না, আমি আরেকটা এক্সারসাইজ দিতে যাচ্ছি। এটা হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর একটা কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, গিভ মি আ সিনোনিম। আচ্ছা, এগুলো না, আমি সিনোনিম অ্যান্টোনিম গুলো আমি পড়াতে যাচ্ছি না, এই ধরনের প্রশ্ন আপনাদেরকে দিতে পারে। গিভ মি আ সিনোনিম ফর ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স উইথ দ্য সিনোনিমস। এক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে বলেন তো? ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ঠিক আছে? আপনাদের ভোকাবুলারির অবস্থা কি বলেন তো? বিসিএস এই ধরনের কোশ্চেন প্রত্যেক বিসিএস এখন আসতেছে, রেগুলার বিসিএস এ আপনারা কি পারবেন? আপনাদের ভোকাবুলারির অবস্থা কি? কোন বই পড়বেন না? যে কোন বই পড়বেন এটা একটা গুড কোশ্চেন। আপনারা আমাদের উত্তরণের বই পড়তে পারেন। আর যদি বলেন ভাইয়া না আপনারা উত্তরণের, আপনারা আমাকে সাজেস্ট করবেন উত্তরণের বই, আমি পড়বো না, আমাকে অন্য কোনো বই সাজেস্ট করেন, তাইলে আমি বলবো আর একটাই বই আছে যেটা পড়লে মোটামুটি সব কমন পড়বে, এটা হলো অক্সফোর্ড ডিকশনারি। এছাড়া আসলে কোন বই থেকে যে ভোকাবুলারি কমন পড়বে তার গ্যারান্টি কে কিভাবে দিবে বলেন? এটা কি সম্ভব? 100% গ্যারান্টি কারোর পক্ষে দেওয়া সম্ভব? সম্ভব না। আমাদের চোখে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোকে কম্পাইল করেই তো আমাদের উত্তরণের বইটা আমরা বানাইছি। কি কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? একদম ফ্র্যাঙ্কলি বললাম, আপনারা আমি গ্যারান্টিটা আমি কিসের মতো দিব? ইয়া বলছে রাইসুল, রাইসুল ভাই বলছে ওয়ার্ড স্মার্ট 1-2 ইজ এনাফ। আপনি ওয়ার্ড স্মার্ট 1-2 তে তো সবচেয়ে কঠিন কঠিন শব্দগুলা পড়বেন, যা দেখবেন আসছে সহজ শব্দ। শুনেন, সিনোনিমে সহজ শব্দ আসলে এটার সিনোনিম দেওয়া যে কি যন্ত্রণা আপনি বুঝবেন না। আপনারে দিল ফিভার, বললো এটা সিনোনিম দাও, করেন ফিভারের সিনোনিম। পারবেন ফিভারের সিনোনিম দিতে? দেখি কে পারবেন। সহজ সহজ শব্দের সিনোনিম খুঁজে পাওয়া অনেক কঠিন। আমি কি বলতে চাইছি আমার কথা বুঝছেন? লুব্ধক বলতেছে পাইরেক্সিয়া, বাপরে বাপ, আপনি তো পারছেন, আমি হলে জীবনও পারতাম না। ঠিক আছে, আপনি কি ডাক্তার টাক্তার নাকি লুব্ধক? দীপ্র বলছে ফিভারের সিনোনিম হলো সিক। ফিভারের ব্রিটিশ ব্রিটিশ ইংলিশে ফিভারের সিনোনিম হলো টেম্পারেচার। হ্যাভ ইউ গট এনি টেম্পারেচার মানে হলো হ্যাভ ইউ গট এনি ফিভার। বুঝতে পারছেন? ফিভারের সিনোনিম হচ্ছে কি টেম্পারেচার, ঠিক আছে? এটা হলো বলে ওরা কথায় মুখে মুখে বলে। এই হিসাবে পাইরেক্সিয়া লিখলে টিচার মনে ইমপ্রেসড হবে অথবা নাহলে ডিপ্রেসড হবে, যে কোনো একটা হয়ে যাবে টিচার আপনার পাইরেক্সিয়া আনসার দেখলে। আইদার ইমপ্রেসড হয়ে যাবে কিন্তু, অথবা ডিপ্রেসড হয়ে যাবে, বুঝছেন? এরকম তো অনেক সময় খুব সহজ সহজ শব্দেরও আসে, এগুলো আসলে আমরা জানি না কি পারবো কি পারবো না। তো এই জন্য এগুলো হচ্ছে আমাদের উত্তরণের বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমাদের এখানে যে লেকচার শিটটা আছে এটাতে সলভ দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আনসার আমি দিয়ে আপলোড করে দিব, আপনাদের টেনশনের কোনো দরকার নেই, যে এখানে যেটা ছিল এটার আনসার সহ আমি আপলোড করে দিব। তারপরে হচ্ছে এরকম সিনোনিম দিয়ে ব্রেজেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ভায়োলেন্স, এসকেলেট, টক্সিক, আনসার আমি দিয়ে দিব, আমি লিখে দিব আপনাদের ক্লাসের শেষে, আমি লিখে লিখে আপলোড করে দিব। এরকম অ্যান্টোনিম চাইতে পারে আপনাদের কাছে। এখন একটু এক নাম্বারটা বা কোন একটা করেন, ধরেন ধরেন এটা করতে পারবেন, ডি নাম্বারটা করতে পারবেন, সেন্টেন্স মেকিংটা করতে পারবেন? কেউ একজন, যে কোনো একজন সেন্টেন্স মেকটা করে দেখাতে পারবেন?
নোভিস, ঠিক আছে, এবার করেন সেন্টেন্সটা মেক করেন। নোভিস দিছেন, অ্যামেচার দিছেন, ফাইন, সমস্যা নেই। এবার হচ্ছে সেন্টেন্সটা মেক করেন। পরীক্ষার হলে কি ভুল হয়, আমি এটা কেন করতে দিলাম, এবার এটা একটু কনটেক্সটটা বলি। আপনারা অনেকেই ভুলটা করতে পারেন। এখানে বলছে গিভ এন অ্যান্টোনিম ফর ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যান্টোনিমস। দ্য অ্যান্টোনিম, সেন্টেন্সটা তৈরি করতে হবে অ্যান্টোনিমটা দিয়ে। ভেটারেন্সেরটা যদি আপনি নোভিস নেন, সেন্টেন্সটা কি ভেটারেন্স দিয়ে বানাবেন নাকি নোভিস দিয়ে বানাবেন বলেন তো? এক্স্যাক্টলি এই ভুলটাই 40তম বিসিএস আমার পাশের জন করছে। 40 না কততম বিসিএস আমার মনে নেই, আমার পাশের জন যিনি বসছে সে হচ্ছে এক্স্যাক্টলি এই ভুলটাই করে আসছে। ওখানে বলা ছিল মেক সেন্টেন্সেস উইথ দ্য সিনোনিমস, কথা কি বুঝছেন? সে সুন্দর মতো মেইন যে শব্দটা দেওয়া ছিল ওটা দিয়ে সেন্টেন্স বানায় আসছে। সো এই ব্যাপারটাই কেয়ারফুল থাকতে হবে। আর উই ক্লিয়ার? এখানে খুব ভালো মতো পড়তে হবে মেক সেন্টেন্সটা কি দিয়ে, মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস অর নাকি সিনোনিম বা অ্যান্টোনিম। খুব সবসময় খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এখানে কিন্তু 5 মার্ক। আমরা চেষ্টা করব যদি মিনিং নাও জানি অন্তত একটা করে শব্দ বানাই দিয়ে আসতে, কিছু একটা ধরে আমরা বানাই টানাই দিয়ে এসব, ঠিক আছে? আচ্ছা, এই জন্য সেন্টেন্স বানাবেন। ওকে, এই ধরনের এটা হচ্ছে 44তম বিসিএস এর কোশ্চেন। অ্যান্টোনিম চাইছে এবং মেক সেন্টেন্স উইথ অ্যান্টোনিমস। এটার সলভ পরের অংশ দেওয়া আছে, ঠিক আছে? আবার এরকম আসতে পারে, এটা হচ্ছে 43তম বিসিএস এর, ঠিক আছে? ভাই সিনোনিম বানানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুখস্থ করা, বেশি বেশি করে পড়া, অথবা আরেকটা টেকনিক হচ্ছে সাবস্টিটিউট করা। আরেকটা টেকনিক কি বলেন তো? সাবস্টিটিউট করা কোন একটা কিছু। ধরেন এরকম দিল, ধরেন প্রোটেক্ট শব্দটার সিনোনিম আপনার কাছে চাইল, আপনি করবেন কি সেন্টেন্স বানাবেন, এভাবে বানান, আই হ্যাভ টু প্রোটেক্ট ইউ। চিন্তা করেন, তাহলে এখানে প্রোটেকশন আমি আর কি বসাইতে পারতাম, আই হ্যাভ টু সেভ ইউ। সেন্টেন্সটা বানাইলেন, তাহলে দেখলেন সেভ দিয়ে এটা হয়, তাহলে এখানে সেভ লিখে দিন। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? সিনোনিম চাই, বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। যদি সেপারেটলি সেন্টেন্সটা দিয়ে কোনো সিনোনিম ব্যান্টোনিম মাথার মধ্যে না আসে, সেন্টেন্স বানাবেন ওটা দিয়ে। মনে করেন আপনাকে দিছে প্রলং শব্দটার অ্যান্টোনিম খুঁজে বের করতে, এখন আপনার মাথায় প্রলং শব্দটার কোনো অ্যান্টোনিম জানা নাই, ঠিক আছে? তাহলে এরকম বানান, দ্য গেম ওয়াজ প্রলংড। বানান যায়? বানান যায়। তাহলে এখন চিন্তা করুন, দ্য গেম ওয়াজ প্রলং, তাহলে প্রলং কে আর কি করা যায়? দ্য গেম ওয়াজ শর্টেন্ড, তাহলে প্রলং এর অ্যান্টোনিম হচ্ছে শর্টেন্ড। বুঝা গেছে না যায় নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। ধরেন আমি এরকম দিলাম, হি হ্যাড এ সিভিয়ার হার্ট অ্যাটাক। এখন আমি এখানে সিভিয়ার এর অ্যান্টোনিম খুঁজবো, তাহলে ধরেন অত বেশি ছিল না, হালকা ছিল, হি হ্যাড এ মাইল্ড হার্ট অ্যাটাক, তাহলে হচ্ছে এটার অ্যান্টোনিম হচ্ছে মাইল্ড। কনসেপ্ট ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি টেকনিকটা? আমি এই টেকনিক অবলম্বন করে করতাম, আপনারাও এই টেকনিক অবলম্বন করে সলভ করতে পারলে করে ফেলবেন, ঠিক আছে? এর বাইরে আরেকটা টেকনিক আছে, এটা আমি আপনাদেরকে পরে আরেকদিনের ক্লাসে শিখাবো, যেদিন আমার ভোকাল থাকে, ঠিক আছে? এটা আজকে ক্লাসে শিখাবো না, আরেকদিনের লেকচারে যেদিন আমি ভোকাবুলারি নিয়ে আলোচনা করব সেদিন আমি আলোচনা করবো। আসেন, চলে আসেন, এগুলো হচ্ছে সব সলভ দিয়ে আমি আপলোড করে দিব, বিগত বছরের কোশ্চেন গুলো আছে এখানে। দেখেন, জয়েন দ্য সেন্টেন্স ইনটু ওয়ান সেন্টেন্স প্র্যাকটিস হোমওয়ার্ক আপনাদের জন্য, বিগত বিসিএস এর সকল কোশ্চেন হোমওয়ার্ক। ওকে, বলেন সবাই হোমওয়ার্ক গুলা কি কি? এখানে লাস্টের দিকে থাকা বিগত বিসিএস এর সকল কোশ্চেন আপনাদের জন্য হোমওয়ার্ক। এই যে আজকে কিন্তু একটা করাইছি, এটা আপনারা করবেন আজকে, ঠিক আছে? হোমওয়ার্ক
নিজেরা আগে ট্রাই করবেন, তারপর যখন স্লাইডটা আপলোড দেওয়া হবে ওটার মধ্যে আনসার পাবেন, আমি আনসার লিখে লিখে স্লাইডটা আপলোড করে দেবো। ঠিক আছে, HW হোমওয়ার্ক বিগত বিসিএস এর কোশ্চেন। ঠিক আছে, মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমি আপনাদেরকে আজকে ক্লাসে কিছু শিখাইতে পারছি কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি। এখন আপনারা কতটুকু শিখছেন, কতটুকু উপকৃত হয়েছেন সেটা আপনারাই ভালো জানেন, বাট আমি আমার মতো চেষ্টা করছি। সো আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে যে ভাইয়া এই জিনিসটা এইভাবে না ওইভাবে করলে ভালো হয়, এটা এইভাবে না করে ওইভাবে করাইলে ভালো হয়, আমি এখন থেকে ওইটাই করাবো। বাট আপনারা হোমওয়ার্ক গুলো অবশ্যই বাসায় করবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমার লেকচার থেকে আপনারা কিছু শিখবেন, কিন্তু মূল জিনিসটা তখনই শিখবেন যেদিন আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, মূল জিনিসটা প্র্যাকটিস না করলে কোনোদিন আপনারা শিখতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। আর আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করেছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের উদ্দেশ্যে একটা পুল লঞ্চ করে দিয়েছি, দয়া করে সবাই যদি পার্টিসিপেট করেন ভালো হয়। পাশাপাশি উত্তরণ সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, আপনারা চাইলে চ্যাট বক্সে করতে পারেন। আচ্ছা রাকিব ভাইয়া, আমি হ্যান্ড রাইজ অপশনটা অন করে দিয়েছি, আপনি কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জি, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, দয়া করে আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার কোন সম্পর্কিত টপিক সম্পর্কিত এই কোশ্চেন ছিল নাকি উত্তরণ সম্পর্কিত? না, উত্তরণ বলতে সর্বসাকুল্যে একটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাই, আপনি কি কোর্স কোঅর্ডিনেটর? জি, আমি কোর্স করে তো মামুন ভাই থাকে বেসিক্যালি, আর এখন আমরা আছি আর কি পাশাপাশি ও আপনাদের ক্লাসে। আচ্ছা ভাই, একটা বিষয় ছিল যে গতকাল, সম্ভবত গতকালই আন্তর্জাতিক বিষয়াবলীর পরীক্ষা ছিল। জি তো কিছু কোশ্চেন দেওয়া হয়েছিল যেগুলো আমাদের ক্লাসে আলোচনা করা হয়নি। তারপরও সমস্যা ছিল না, কিন্তু কোশ্চেন গুলোর অ্যান্সার না দেওয়া হয়। তো ওইগুলো যেহেতু আমাদের আলোচনাই করা হয়নি, তারপরে কোশ্চেন গুলোর অ্যান্সারও যদি না দেয় তাহলে তো ওটা আমাদের অজানায় থেকে গেল। আচ্ছা ঠিক আছে, এই আপনার এই কুয়েরিটা আমি তাহলে নোট করে রাখলাম, আমি কর্তৃপক্ষকে জানাবো আর কি। জি ভাই। ওটা আপনার, এটা আমি নোট করে রাখলাম আর কি। জি জি ভাই, ধন্যবাদ। আচ্ছা ফরহাদ ভাই, আপনি যে বিষয়টা বলেছেন, হ্যাঁ আমরা আসলে বেসিক্যালি 7:15 থেকেই ক্লাস স্টার্ট করি আর কি। সো নামাজের যে বিষয়টা থাকে এই জন্য আপনি যে বিষয়টা বলেছেন, হ্যাঁ দেখা যায় যে নামাজের সময় আসলে আমরা মূলত 10 মিনিট আগে ক্লাসটা স্টার্ট করে দিই, দেন হচ্ছে যে নামাজের জন্য ব্রেক থাকে আর কি। ওই দিক দিয়ে 10 মিনিট আর এদিক দিয়ে 15 মিনিট, আপনারা প্রায় 25 মিনিটের মতো সময় পান নামাজের জন্য। তো আমি মনে করি মাগরিবের নামাজের জন্য আসলে 25 মিনিটের চেয়ে আরো বেশি সময় দেওয়া উচিত না আর কি। 25 মিনিট এক্সাক্টলি আপনাদের জন্য সময় থাকে নামাজের। সো এই বিষয়টা আমরা ম্যানেজ করতেছি কিভাবে, 25 মিনিট আপনার জন্য সময় থাকে। জি, ক্লাস শেষে লেকচারের পিডিএফ হচ্ছে যে আপনারা আশা করতেছি 12 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। আপনার আইডি তে ঢুকে প্রিভিয়াস ক্লাসের যে অপশনটা আছে ওখানে আপনার ক্লাস নোট একটা অপশন আছে দেখবেন,
ওখানে ক্লিক করলে আপনি ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন আর কি। আচ্ছা, নেওয়া যাবে। আচ্ছা, মাইনেক ভাইয়া, সেক্ষেত্রে আপনি আমাদের হচ্ছে যে উত্তরণের যে হেল্পলাইনটা আছে ওই নাম্বারটা একটু যদি বিষয়টা আপনি জানাতেন যে অপশনটা আসে না আপলোড করার, তাহলে সমাধান পাবেন আর কি, আশা করি। তো দুটা ডিভাইস ইউজ না করে একটা ডিভাইস ইউজ আমরা সাজেস্ট করি, একটা ডিভাইসে আপনি লগ ইন করেন। আচ্ছা, আরো কোনো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে উত্তরণ সম্পর্কিত চ্যাট বক্সে করতে পারেন, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিব আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, স্বর্ণা আপু, হ্যাঁ আপনার বিষয়টা আমরা বিবেচনা করে দেখবো। আপনার বিষয়টা নোট রাখলাম আর কি। আপনি যে ক্লাস টাইমের কথাটা বলেছেন 9টা থেকে 11টা। হ্যাঁ মাইনাক ভাই, আপনার জন্য আমার যে এর আগে যেটা বলেছি আর কি, আপনি উত্তরণের যে হেল্পলাইনটা আছে ওটা একটু কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন আর কি। আপনার বিষয়টা বলবেন, তাহলে আশা করি আপনি ওই বিষয়টার সমাধান পাবেন। নানা সময় দেখা যায় বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর জন্য আসলে সাবমিট করতে সমস্যা হয়। তারপরে যদি আপনার আইডিতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ওনারা একটু ভালো সমাধান দিতে পারবে কি বিষয়টা। ঠিক আছে, আপনাদের আর আমি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।